হ্যালো, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং তোমরা দেখছো এই চ্যানেলে ইকোনমিক্সের ওপরে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য যে প্লেলিস্টটা আমি বানাচ্ছি, অর্থাৎ এনসিইআরটি ইকোনমিক্স, যেখানে আমরা ক্লাস 11-এর ইকোনমিক্সের যে বইটা রয়েছে সেটা পড়ছি। অলরেডি কিছু চ্যাপ্টার আমি করে এসেছি। পভার্টি সম্পর্কে এখানে আলোচনা করছিলাম। আগের দিনেও একটা ভিডিও দিয়েছি পভার্টি সম্পর্কে। তো পভার্টি সম্পর্কে তোমাদের জানতে যেটা হবে, যেগুলো জানতে হবে, এখান থেকে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। এই বই পড়লে তোমরা ডাব্লিউবিসিএস মেন্স লেভেলের পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো তার জন্য এই বইটা আমি কমপ্লিট করছি। এরপর আমরা ক্লাস 12ও করবো। 12-এ দুটো বই রয়েছে, পুরো যখন কমপ্লিট করব আমরা ইকোনমিক্স সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। মেন যে জিনিসগুলো জানার সেগুলো তোমরা জানতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি তোমরা এর আগের দিনের ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেইখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং পরপর একটা সিরিজ অনুযায়ী আসো। মাঝখান থেকে দেখে তো কোনো মানে বুঝতে অসুবিধা হবে। আর তোমরা যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, এবং যদি তোমরা পুরনো স্টুডেন্ট হও আমার, তাহলে প্লিজ শেয়ার করো এই চ্যানেলটা এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করো। তোমরা যারা দেখছো প্লিজ লাইক করো, অন্তত আমি যাতে বুঝতে পারি যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। এতেও মানে তোমরা দেখছো অনেকেই, হয়তো লাইকের সংখ্যা অনেক কম রয়েছে। দেখো, লাইক করার মানে কিন্তু কোনো অন্য কোনো ব্যাপার এখানে থাকে না যে এটার অনেক প্রমোট হবে বা কিছু, সেরকম কোনো ব্যাপার থাকে না। জাস্ট আমি বুঝতে পারবো যে তোমাদের আদৌ এই সিরিজটা ভালো লাগছে কিনা। মানে আমি শুধু করে যাচ্ছি এরকম কোনো ব্যাপার কিনা। লাইক করো, কমেন্ট করো, যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট করো। তো চলো, অবশ্যই তোমরা এগুলো করো। শুরু করা যাক আজকের ভিডিও। চলো, হোয়াট কজ পভার্টি। পভার্টি কি জন্য, মানে পভার্টির পেছনে কি কি কারণ থাকে সেটা এখানে বলা হয়েছে। দ্য কজ অফ পভার্টি লাই ইন দ্য ইনস্টিটিউশনাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস দ্যাট মেক দ্য লাইফ অফ দ্য পুয়ার। পভার্টির পেছনে অনেকগুলো কারণ রয়েছে। অবশ্যই একটা ইনস্টিটিউশনাল কারণ রয়েছে, একটা সোশ্যাল ফ্যাক্টর রয়েছে, সামাজিক কারণ রয়েছে। তো সেইগুলো এখানে আলোচনা করা হবে। দ্য পুয়ার আর ডিপ্রাইভড অফ কোয়ালিটি এডুকেশন অ্যান্ড আনএবল টু অ্যাকোয়ার স্কিলস হুইচ ফিচ বেটার ইনকামস। একজন গরিব মানুষ, তার কাছে যদি পয়সা না থাকে, সে ভালো স্টাডি করতে পারবে না, প্রপার এডুকেশন পাবে না, এবং যার ফলে তার মধ্যে কোনো স্কিল ডেভেলপ হবে না। ক্লাস 10 অবধি পড়লো বা এই অবধি মোটামুটি পড়াশোনা করলো, তাতে আমরা স্বাক্ষর বলি অ্যাকচুয়ালি। কিন্তু এই সাক্ষরতা ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ না তার মধ্যে কোনো স্কিল ডেভেলপ করে, এবং এই স্কিল ডেভেলপমেন্টের শুরুটাই হয় ক্লাস 11-12 থেকে। তো যারা হায়ার স্টাডি করতে সক্ষম হয় না, তাদের কাছে কাজ করার সংখ্যা বা কাজের পরিমাণ কমে যেতে থাকে। অতএব তারা তাদের গরিব যে অবস্থা তার থেকে বেরোতে পারে না। অলসো অ্যাক্সেস টু হেলথ কেয়ার ইজ ডিনাইড টু দ্য পুয়ার। এবং যখন তার কাছে কোনো পয়সা থাকবে না বা পয়সার পরিমাণ কম থাকবে, তখন তারা হেলথ কেয়ার ফেসিলিটিস পাবে না ঠিকঠাক করে। The main victims of caste, religious and other discriminatory practices are poor। এবং সোশ্যাল যে ফ্যাক্টরগুলো রয়েছে, সামাজিক কারণ, এখনো পর্যন্ত আমাদের দেশে কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ান, তারপরে এই সমস্ত কিছু নিয়ে ডিসক্রিমিনেট করা হয়, যেটা আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি করছে। প্লাস যারা গরিব তাদের তো অবশ্যই ক্ষতি হচ্ছে। এইখান থেকে বেরোনোর একটা বড় প্রয়োজন রয়েছে। দিস ক্যান বি কজড অ্যাজ রেজাল্ট অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইনইকুয়ালিটি। এর ফলে কয়েকটা কারণ হয়। তার মধ্যে প্রথম হচ্ছে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইনইকুয়ালিটি দেখা যায়, বৈষম্য তাদের মধ্যে থাকে এই সমস্ত কারণে। সোশ্যাল এক্সক্লুশন, সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। থার্ড, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যায়। ইনডেপনেস, অর্থাৎ তাদের যতই তারা গরিব হোক, তাদের যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে চিকিৎসা দিতে হবে, তার ছেলে মেয়েদের কিছু না হলেও পড়াশুনো করাতে হবে, কিছু রোজগার করতে হবে। তার জন্য তারা লোন নেয়, তারা টাকা ধার নেয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এগুলো হচ্ছে এমন ব্যক্তিদের কাছ থেকে তাদের নিতে হয়, তারা বাধ্য হয়, যারা তাদেরকে অনেক বেশি সুদের হারে
এবং অনেক বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে দেয়। তো এইগুলোর মাধ্যমে তারা ধীরে ধীরে দেনার দায়ে জড়িয়ে পড়ে। হয়তো পিতা বা বাবা কোনো লোন নিয়ে গেছে, সেইটা শোধ করতে গিয়ে তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার পুত্ররাও সেম ভাবে গরিব অবস্থাতেই থেকে যাচ্ছে। ফিফথ বলছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। আমাদের দেশের যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন সেটা সঠিক নয়। এর মানে এই নয় যে দেশে কেউ বড় লোক থাকবে না। যে সোশ্যালিস্ট যে আইডিওলজি অনুযায়ী কয়েকটা শ্রেণীর হাতে টাকা জমবে না, সবার হাতে সমান টাকা থাকবে। অর্থাৎ কেউ যদি বেশি স্কিলফুল হয় একজনের থেকে, ধরলাম আমি যতটা জানি, আমি ঘন্টায় যদি 10টা কাজ করতে পারি, আমার থেকে একজন বেশি কাজ করতে পারে, ঘন্টায় 20টা কাজ করতে পারে। কিন্তু সোশ্যালিস্ট আইডিওলজি অনুযায়ী এই দুজনেরই সেম মাইনে পাওয়া উচিত, কোনো কারোর মধ্যে বিভেদ থাকবে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। কিন্তু তাও এমনভাবে কিছু করতে হবে যাতে সমাজের বেশিরভাগ লোকের হাতে টাকা না জমে যায়, টাকাটার একটা মানে অর্থ বা ওয়েলথের একটা ওয়েল ডিস্ট্রিবিউশন হয়। এরম নয় যে যে গরিব তার হাতে কিছুই নেই, আবার যে বড় লোক তার হাতে সব কিছু রয়েছে, এই জিনিসটাও যাতে না হয়। তো সেইটার এই দুটোরই দেখতে হবে, আমাদের দুটোর উপরই পলিসি বানানো দরকার। তো সেটা একটা এটা একটা হয় না আমাদের দেশে, এটা একটা কারণ। Aggregate poverty is just the sum of individual poverty. Poverty is also explained by general economy-wide problems such as low capital formation, lack of infrastructure, lack of demand, pressure of population, lack of social welfare nets, etc. তো এটা তো আমরা সামাজিক বা এই সমস্ত কারণে দেখলাম। এবার ইকোনমির দিক থেকেও এই যে পভার্টি, তাকে বেশ কিছু ভাবে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে লো ক্যাপিটাল ফর্মেশন। কোনো দেশে যদি ক্যাপিটাল ফর্মেশন কম হয় তাহলেও সমস্যা। ক্যাপিটাল ফর্মেশন কি? ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে আমার হাতে কিছু এক্সট্রা টাকা রয়েছে, আমি সেই টাকাটা কি করব, ব্যাংকে জমা করব। কেন? আমার সেই টাকাটা রাখারও জায়গা হলো, প্লাস সেইখান থেকে আমার কিছু ইনকাম হবে। অন্যদিকে যাদের এই ক্যাপিটাল সেই টাকাটার দরকার রয়েছে, অর্থাৎ কোনো শিল্পপতি বা হতে পারে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যে একটা বাড়ি বানাতে চাইছে, গাড়ি কিনতে চাইছে, তার এখন টাকার দরকার রয়েছে, সে সেই টাকাটা নিতে পারবে। ব্যাংকের কাছে আমি যে টাকাটা রাখলাম, ব্যাংক সেটা এবার অন্য যাদের দরকার রয়েছে তাদেরকে দেবে। এইভাবে ব্যাংক ক্যাপিটাল ফর্মেশন করে, অর্থাৎ যাদের ক্যাপিটাল প্রয়োজন তাদেরকে ক্যাপিটাল দেয়, যাদের কাছে এক্সেস রয়েছে তাদের কাছ থেকে নিয়ে। এবার দুজনের মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করে, দুজনকেই একটা মিনিমাম অ্যামাউন্ট অফ পে করতে হয়। অর্থাৎ যে ক্যাপিটালটা নিচ্ছে, শিল্পপতি বা একজন ব্যক্তি, সে ধার নিচ্ছে, তাকে কিছু লোন মানে পে করতে হবে তার জন্য। সে যে টাকাটা পে করছে তার কিছুটা অংশ ব্যাংক নিজের জন্য রেখে দিচ্ছে, বাকিটা সে দিয়ে দিচ্ছে যার কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে। অর্থাৎ আমার কাছে এক্সট্রা টাকা ছিল, আমি জমা রেখেছিলাম, আমাকে দিয়ে দিচ্ছে। এই পুরো সিস্টেমটা যেটা কাজ করছে সেটাকে বলা হয় ক্যাপিটাল ফর্মেশন। সেকেন্ড, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। এই সমস্ত কিছুর পভার্টির পিছনে দায়ী যদি লো ক্যাপিটাল ফর্মেশন হয়। অর্থাৎ মানুষের হাতে টাকা নেই যে সে ব্যাংকে গিয়ে রাখবে, আর ব্যাংকও সেই টাকাটা দিতে পারছে না কারণ তার হাতেও টাকা নেই, ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে না। ক্যাপিটাল ফর্মেশন না হলে কোনো শিল্প তৈরি হবে না, কারণ এই যে লোনগুলো নেওয়া হয়, কতজন আর নিজেদের বাড়ি তৈরির জন্য, গাড়ি তৈরির জন্য লোন নেয়, বা সেইটার অ্যামাউন্টটার কতটা বেশি হতে পারে, কয়েক লাখ টাকা। কিন্তু অধিকাংশ বড় বড় যে লোনগুলো হয় সেগুলো শিল্পের ক্ষেত্রে যায়, শিল্পপতিরা নেয়। ক্যাপিটাল যদি ফর্মেশন না হয় তাহলে শিল্পপতি যারা তারা ঋণ পাবে না, ঋণ যদি না পায় তাহলে তারা কারখানা বানাতে পারবে না। ঋণ তারা কেন নেবে? নিশ্চয়ই তারা কারখানাটাকে আরো বড় করতে চাইছে, বা নতুন একজন ব্যবসায়ী সে কোনো একটা বিজনেস শুরু করতে চাইছে। এইগুলোই যদি না হয় তাহলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। তো এই জিনিসটাও দায়ী পভার্টির জন্য। সেকেন্ড বলা হচ্ছে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো না থাকে দেশে, তাহলে দেশে ভালো ভালো যে ব্যবসায়ীরা বা যারা ব্যবসা করতে চাইছে তারা তাদের মতো করে ইনকাম করতে পারবে না। ইনকাম যদি না করতে পারে ব্যবসা বাড়বে না।
এবং ব্যবসা যদি না বাড়ে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না, এমপ্লয়মেন্ট জেনারেট যদি না হয় তাহলে যে পভার্টির যে প্রবলেমটা সেটা থেকেই যাবে। থার্ড বলছে ল্যাক অফ ডিম্যান্ড। যদি ডিম্যান্ড না থাকে, দেশের মানুষ যদি কিনতেই না চায়, তাহলে কোনো ব্যবসায়ী তার লস করার জন্য জিনিস বানাবে না। আজকে মাঝে মাঝে আমরা শুনি যে গাড়ি শিল্প, অটোমোবাইল যে সেক্টর, সেটার একটা ক্রাইসিস চলছে। এর কারণ মানুষ গাড়ি কিনতে চাইছে না, এবং এটা এমন একটা সেক্টর যেখান থেকে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট হয়। তো যখন এটা হচ্ছে না, যখন এই ডিম্যান্ডটা কম থাকছে, তখন অটোমেটিক্যালি এই শিল্প থেকে প্রচুর কর্মী ছাঁটাই হবে, পভার্টি বাড়বে। তারপর হচ্ছে প্রেসার অফ পপুলেশন। পপুলেশন যত বৃদ্ধি পাবে, তাহলে অটোমেটিক্যালি অধিকাংশ মানুষ পভার্টির মধ্যে থাকবে, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, তারা তাও পপুলেশন বাড়িয়েই চলেছে। বিশেষ করে গরিব ঘরের যারা মানুষ রয়েছেন, তাদের মধ্যে অনেকের, আমি বলছি না 100% সবার, অনেকের মনে একটা এরকম ধারণা রয়েছে যে পুত্র সন্তান থাকলে তারা হয়তো আমাদের এই অবস্থা থেকে উন্নতি করতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোনোদিনই সম্ভব হবে না যদি জনসংখ্যা তাদের বাড়তে থাকে। প্রবলেমটা হবে কি, যদি জনসংখ্যা বাড়ে, দেশে ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, দেশে ক্যাপিটালও রয়েছে, সব রয়েছে, কিন্তু পপুলেশন যদি একটা নির্দিষ্ট হারে এবং বড় হারে বাড়তে থাকে, সমস্ত কিছু দিয়েও পভার্টি জীবনে কোনোদিন বন্ধ করা যাবে না। তো এই পপুলেশন বন্ধ করাটা একটা প্রচন্ড প্রয়োজনীয় জিনিস। বিশেষত অনেক রাজ্যে, নাম বলবো না, মানে এরকম ভাবে বলা উচিত নয়, ডিসক্রিমিনেট করা উচিত নয়, এবং এটা কোনো দোষের কাজ নয়। যে এটা ভাবছে সে কোনো দোষ করছে না, অ্যাকচুয়ালি তার চিন্তা ভাবনার মধ্যে ভুল রয়েছে, যে ভুলটা ভাঙানোর কেউ নেই, বা সে সেরকম শিক্ষা পায়নি যে সেই ভুলটা সে যেটা করছে সেটা সম্পর্কে সে জানতে পারবে। তো এই জন্য এডুকেশন একটা বড় জিনিস, এডুকেশন, প্রপার এডুকেশন থাকাটাও একটা বড় জিনিস। প্রেশার অফ পপুলেশন, যেটা সব থেকে বড় প্রবলেম, এটা দেখলাম। এবার হচ্ছে ল্যাক অফ সোশ্যাল ওয়েলফেয়ার এক্সেট্রা। এই সোশ্যাল ওয়েলফেয়ারেরও একটা প্রবলেম রয়েছে। ইন চ্যাপ্টার 1 ইউ হ্যাভ রিড অ্যাবাউট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আমরা ব্রিটিশ রুল সম্পর্কে চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি। অলদো দ্য ফাইনাল ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ রুল অন ইন্ডিয়ান লিভিং স্ট্যান্ডার্ডস is still being debated. There is no doubt that there was a substantial negative impact on the Indian economy and standard of living of people. There was substantial industrialization in India under the British rule. মানে আমরা ব্রিটিশ রুল সম্পর্কে যে জিনিসগুলো পড়ে এসেছি, এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে ব্রিটিশ রুলে অনেক কিছু প্রবলেম ছিল, এরম অনেক কিছু প্রবলেম ছিল ব্রিটিশ রুলে। Imports of manufactured cotton cloth from Lancaster in England displaced much local production. Displaced. তো যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম যে ব্রিটিশ রুলে আমাদের দেশে অ্যাকচুয়ালি কি কি ক্ষতি হয়েছে। As over 70% of Indians were engaged in agriculture throughout the British Raj period, the impact on the sector was more important on living standard than anything else. তো এই সমস্ত কারণে ব্রিটিশ রুলে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এগ্রিকালচারের ওপর 70% বেশি মানুষ নির্ভর করে থাকতো। British policies involved sharply raising rural taxes that enabled merchants and moneylenders to become large landowners. Under the British, India began to export food grains, and as a result, as many as 26 million people died in famine between 1875 to 1900. আমরা অনেক বড় বড় দুর্ভিক্ষের কথা পড়ে এসেছি এই সময়। এই সমস্ত দুর্ভিক্ষের পেছনে মানে ব্রিটিশদের হাত ছিল। ভারতের কৃষিজ পণ্যের অভাব ছিল না, কিন্তু সেই পণ্যগুলোকে তারা নিয়ে বাইরে রপ্তানি করে দিত অতিরিক্ত লাভের আশাতে, এবং সাধারণ মানুষের হাতে থাকতো না। মার্কেটে ডিমান্ড বেড়ে যেত, ডিমান্ড বেড়ে গেলে তার দাম বেড়ে যেত, দাম বেড়ে গেলে মানুষ খেতে পেত না, কারণ তাদের কাছে টাকা নেই, তো তার কারণে দুর্ভিক্ষ। Britain's main goal from the Raj were to provide a market for British exporters to have India service its
the debt payment to Britain and for India to provide manpower for British imperial armies. তো মেন ব্রিটিশরা যেটা করেছে এইগুলোই, যে তাদের যে আর্মি রয়েছে তাদের খরচ বহন করা, সেটা নাও ব্রিটিশ ইন্ডিয়া থেকে। ব্রিটিশ যে পণ্যগুলো তৈরি হচ্ছে সেইগুলোর একটা মার্কেট দরকার, দাও ইন্ডিয়াতে। তো সেই সমস্ত জিনিসগুলো করে এসছে। The British Raj improvised millions of people in India. Our natural resources were plundered. Our industries worked to produce goods at low price for the British, and our food grains were exported. মানে ব্রিটিশ রাজের সমস্ত কিছুর দিক থেকেই ভারতের অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে, যে যে ন্যাচারাল রিসোর্সেস আমাদের ছিল সেইগুলো ধ্বংস হয়েছে। সেখান থেকে প্রচুর পরিমাণে ব্রিটিশদের জন্য জিনিস তৈরি করা হয়েছে। আমাদের যেখানে যে শিল্পগুলো ছিল সেগুলো ব্রিটিশদের তৈরির কারখানায় পরিণত হয়েছে। ফুড গ্রেন বাইরে রপ্তানি হয়ে গেছে, এই সমস্ত কিছু হয়েছে। মেনি ডায়েড ডিউ টু ফেমাইন অ্যান্ড হাঙ্গার, প্রচুর মানুষ মারা গেছে এই দুর্ভিক্ষের কারণে। In 1857-58, anger at the overthrow of many local lenders, extremely high tax imposed on peasants and other resentment boiled over in revolt against British rule by the Sipais, Indian troops commanded by British. তো সিপাহী বিদ্রোহের কথাও আমরা পড়ে এসেছি। এই সমস্ত কিছুর ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহে এই ঘটনাগুলো ঘটে। Even today, agriculture is the principal means of livelihood and land is primarily asset of rural people. Ownership of land is an important determinant of material well-being, and those who own some land have a better chance to improve their living condition. স্বাধীনতা অনেকদিন আমরা পেয়ে গেছি, এখনো পর্যন্ত ভারতের অনেক মানুষের জীবিকা কৃষিকাজ, এবং যাদের কাছে একটু জমি রয়েছে তাদের একটু অবস্থা ভালো, কারণ নিজের জমিতে তারা চাষ করতে পারছে এবং সেইখান থেকে কিছুটা হলেও লিভিং কন্ডিশনে আসতে পারছে, অর্থাৎ জিনিসপত্র তারা মানে কৃষিকাজ করে কিছুটা হলেও তারা লাভ করতে পারছে। Since independence, the government has attempted to redistribute land and has taken land from those who have large amounts to distribute it to those who do not have any land but work on the land as wage laborers. যখন আমরা স্বাধীনতা পাই, ভারতের যখন প্ল্যান প্রোগ্রাম ইত্যাদি শুরু হয়, তখন ভারতের সরকার ঠিক করে যাদের হাতে অতিরিক্ত জমি রয়েছে তাদের থেকে জমি নিয়ে, যাদের হাতে একদম জমি নেই, যারা জমিতে ভাগ চাষ হিসেবে কাজ করছে তাদেরকে দেওয়া হবে। তো সেই সময় জমিদারি প্রথাকে তুলে দেওয়া হয়, জমিদারদের হাত থেকে জমি নিয়ে সেটাকে দিয়ে দেওয়া হয় সাধারণ কৃষকদেরকে। However, this move was successful only to a limited extent, as large sections of agricultural workers have not able to farm the small holdings that they now possessed, as they did not have either money, asset or skills to make the land productive, and the land holdings were too small to be viable. এবার আমরা সেই ব্রিটিশ রুল থেকে এত অব্দি এখানে বলার কারণ হচ্ছে, দেখো ব্রিটিশ রুলের প্রবলেমটা হচ্ছে মানুষের কাছে জমি ছিল না, মানুষের কাছে স্কিল ছিল না। মানুষ জানতো না কিভাবে জমিতে ভালো করে চাষ করতে হয়, কি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে সেটা জানতো না। মানুষ এটা জানতো না যে কোনো শিল্পে কি জিনিস তৈরি করতে হয়, কিভাবে করা যায়, কোনো ডেভেলপমেন্ট নেই। স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে যখন জমি ব্যাপারটা কিছুটা সহজলভ্য হয়, অর্থাৎ জমিটা জমিদারদের কাছ থেকে নিয়ে কৃষকদের দেওয়া হয়, সেটা কিছু সংখ্যক কৃষকের উন্নতিতে অবশ্যই কাজে লাগে, কিন্তু অধিকাংশ কৃষক এই জমিটার সুবিধা পায় না, অধিকাংশ কৃষক এখান থেকে জমি পাচ্ছে না। তারা এখনো পর্যন্ত স্টিল ভাগ চাষি হিসেবে কাজ করছে। সেকেন্ড ব্যাপার, যারা জমি পেল তারাও জানে না যে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে, এই সমস্ত কিছু জানে না, কারণ এত দিন ধরে তাদের সেই শিক্ষাটাই ছিল না। এবার
এই প্রথম থেকেই আমাদের মধ্যে আমাদের দেশের যে গরিবের সমস্যাটা সেটা থেকেই যাচ্ছে। প্রথম থেকে যারা চাষ করছে তাদের কাছে না স্কিল রয়েছে, প্রথম থেকে যারা চাষ করছে তাদের অনেকের কাছে জমিও নেই। তো এই যে সংখ্যাটা, যাদের হাতে জমি নেই তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, তাদের পরবর্তী প্রজন্ম আসছে, সেই পরবর্তী প্রজন্মের তার পরবর্তী প্রজন্ম আসছে, তারা প্রত্যেকেই ভাগ চাষি হিসেবেই থেকে যাচ্ছে। কারণ তাদের কাছে জমি নেই, তার কারণ তাদের কাছে স্কিল নেই। স্কিল নেই তাই তারা সেই জমি থেকে ভালো উন্নতি করতে পারছে না। তারা যে আরো উন্নতি করে আরো একটু বড় লোক হবে বা তাদের ইনকাম যে বাড়বে সেইটাও হচ্ছে না। A large section of the rural people in India are the small farmers. এখনো পর্যন্ত ভারতের অধিকাংশ কৃষকরাই ছোট ফার্মার, তাদের কাছে খুব ছোট ছোট জমি রয়েছে। আর একটা হচ্ছে সোশ্যাল, সামাজিক কাঠামো। কেউ হয়তো একটা জমি পেল, তার কাছে একটা বড় জমি রয়েছে, সে স্বাধীনতার সময় হয়তো পেয়েছে, এবার তার 4 পুত্র রয়েছে, সে মৃত্যুর সময় তার জমিকে 4টে ভাগ করে 4 পুত্রকে দিয়ে দিল। এই 4 পুত্রের হয়তো আরো 4জন করে পুত্র রয়েছে, প্রত্যেকের ধরলাম 4জন করে পুত্র রয়েছে। তারা আবার যখন মারা যাচ্ছে তখন সেই জমিকে আরো ছোট ছোট 4টে টুকরো করে করে দিয়ে দিচ্ছে। এবার এর পরবর্তী প্রজন্ম যখন আসছে, এই জমিটা আরো ভাগ হচ্ছে, তখন এই এই অবস্থাতেই আমরা যদি দেখি তখন দেখবো এক একজন ব্যক্তির কাছে এইটুকু জমি করে রয়েছে। তো আলটিমেটলি যে সমস্যাটা হচ্ছে, এইটুকু জমি থেকে কতটুকু আর লাভ করা যাবে, এইটুকু জমিতে কি এক্সট্রা ফসল ফলানো যাবে? যাবে না। এইটুকু জমি থেকে যতটা ফসল হবে তাতে কি একটা পরিবার চলতে পারে? পারে না। তো এইখান থেকে কৃষকদের যে দুরবস্থাটা সেটা সূত্রপাত হচ্ছে, এবং আজকে এসে এই পরিস্থিতি দাঁড়িয়েছে যে কৃষকদের ইনকাম বন্ধ হয়ে যেতে বসেছে। মানে কৃষকদের অবস্থা খুবই খারাপ। কিছু কৃষকের হাতে টাকা রয়েছে, কিছু কৃষক চাষ করতে পারছে, কিন্তু অধিকাংশ কৃষকদের হাতে কোনো টাকা নেই, তাদের অবস্থা খুবই খারাপ, তারা একটা মানে খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। এবার the land that they have is in general less fertile and dependent on rains. আগেই বলা হলো যারা একটু জমি পেয়েওছে তাদের কাছে স্কিল নেই, তারা জানে না কিভাবে জমির উন্নতি করতে হয়। তো তারা এখন অপেক্ষা করে রয়েছে কখন বৃষ্টি হবে, যদি ঠিকঠাক পরিমাণ বৃষ্টি হয় সেই বৃষ্টির ওপরে নির্ভর করে তারা কিছুটা চাষ করবে। তারা জানে না কিভাবে জলসেচ করতে হয় ঠিকঠাক করে। আমি এখনকার পরিস্থিতির কথা বলছি না, বা তোমরা এখনকার পরিস্থিতির কথা ভেবো না, স্বাধীনতার সময় চলে যাও, সেই সময়ের মানুষের কথা ভাবো। তখনও মানুষ এই সমস্ত জানেই না, জলসেচ কি করে করা যেতে পারে, কি করে একটা শুকনো জায়গাতেও চাষ করা যেতে পারে, কিছু জানে না। দেয়ার সার্ভাইভাল ডিপেন্ডস অন সাবস্টেন্স ক্রপস, সাবসিস্টেন্স ক্রপস অ্যান্ড সামটাইমস অন লাইভস্টক। তো তাদের যেটুকু ফসল রয়েছে সেইটুকুর উপরে নির্ভর করে তারা চাষ মানে জীবন ধারণ করছে। With the rapid growth of population and without alternative source of employment, the per head availability of land for cultivation has steadily declined, leading to a fragmentation of land holdings. ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিং, যেটা আমি এতক্ষণ বক্স করে বোঝালাম, যে জমিটা আস্তে আস্তে ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, যারা পরবর্তী প্রজন্ম তাদের হাতে একটু ছোট ছোট জমি থেকে যাচ্ছে, যাতে চাষ করে অন্তত আর যাই হোক তাদের অবস্থার উন্নতি করা কোনোদিনই সম্ভব নয়। এর জন্য পপুলেশন দায়ী। সেকেন্ড ব্যাপার হচ্ছে, কিছু মানুষ যে অন্য কোনো কাজ করবে, সে কিছু শিল্প করবে, সে কিছু ব্যবসা মানে কারখানা গড়ে তুলবে, সেইটুকু ক্ষমতা তাদের নেই, তাদের কাছে স্কিল নেই, তাদের কাছে ক্যাপিটাল নেই, তো এইগুলোও করতে পারছে না। তো সমস্ত মানুষকেই কৃষির ওপরে নির্ভর করে থাকতে হচ্ছে, এদিকে পপুলেশনও বৃদ্ধি পাচ্ছে। The income from these small land holdings is not sufficient to meet their family's basic requirements, যেটা আগে আমি আলোচনা করছিলাম। You must have heard about farmers committing suicide due to their inability to pay back the loans that they have taken for cultivation,
and other domestic needs as their crops have failed due to drought or other natural calamities. এখনো পর্যন্ত আমাদের দেশে মানুষের কাছে ব্যাংক অতটা ইউজ টু নয়। আমরা শহরে বসে হয়তো ব্যাংক ব্যবস্থা সম্পর্কে পরিচিত, কিন্তু গ্রামের দিকে এখনো ব্যাংকের ব্রাঞ্চের পরিমাণ কম। যদিও বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে অনেক কিছুর কারণে, বিভিন্ন স্কিম নিয়ে আসার ফলে, কিন্তু একটা সময় ছিল যখন গ্রামে সেরকম ভাবে ব্রাঞ্চ ছিল না। একটা গ্রাম থেকে কাউকে যদি ব্যাংকে ডিপোজিট করতে হতো তাহলে তাকে হয়তো মাইলের পর মাইল যেতে হতো। এদের যখন কোনো টাকা লোনের দরকার হতো, তারা ব্যাংকে গিয়ে লোন নেবে সেইটুকু ক্ষমতা তাদের ছিল না। লোন যেটা আজকে যতটা সহজলভ্য হয়েছে তখন সেটা ছিল না। তাদেরকে নির্ভর করতে হতো যারা গ্রামের মহাজন রয়েছে বা যারা একটু এই টাকা ধার দেওয়ার বিজনেস করে তাদের ওপরে। এদের কাছ থেকে লোন নেওয়ার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তাদের লোনের রেট তো অবশ্যই হাই, প্লাস এদের লোন অবশ্যই পে করতে হবে, সে খরা হোক, বন্যা হোক, যা হয়ে যাক, ফসল নষ্ট হয়ে যাক, তাও দিতে হবে। ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার সুবিধা হচ্ছে ব্যাংক এটা বুঝবে বা সরকার এটা বুঝবে যে এখন কোনো কারণে বন্যা হয়েছে, এই সময় লোন তারা পে করতে পারবে না, সেই লোনটা কিছুদিনের জন্য এক্সটেন্ড করবে, পরের বছর দেবে। প্লাস ব্যাংকের অনেক কৃষকদের ক্ষেত্রে যে ঋণ দেওয়া হয় সেটার পার্সেন্টেজ অনেক কম, সুদের হার অনেক কম থাকে। তো সেই সুবিধাগুলো তখন পাচ্ছে না মানুষ, তো মানুষ সুইসাইড করছে, কৃষকরা সুইসাইড করছে। এখন প্রশ্ন আসবে, এখন ব্যাংকের সংখ্যা অনেক বেড়েছে, জনধন অ্যাকাউন্ট খোলা শুরু হয়ে গেছে, অনেক মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা রয়েছে, তাও মানুষ তাও কৃষকরা সুইসাইড করছে কেন? এখনকার পরিস্থিতি আলাদা, এখন অন্য কারণে মানুষ কৃষকরা সুইসাইড করছে, আগের কারণ হচ্ছে আলাদা। এখনকার কারণে অবশ্যই আসবো, এখানেই বলা হবে আশা করা যায়। মোস্ট মেম্বার অফ শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইব আর নট এবল টু পার্টিসিপেট ইন দ্য ইমার্জিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন ডিফারেন্ট সেক্টরস অফ দ্য আরবান অ্যান্ড রুরাল ইকোনমি অ্যাজ দে ডু নট হ্যাভ দ্য নেসেসারি নলেজ অ্যান্ড স্কিলস টু ডু সো। এখন আমাদের মনে অনেকের কাছে হয়তো প্রশ্ন আসে যে এসসি এসটি এরকম ভাগ কেন? কেন এরকম ভাগ থাকবে যেখানে সমাজে সকলে একটা সমান স্ট্যাটাস ভোগ করে? এর কারণ কিন্তু অ্যাকচুয়ালি এসসি এসটি যে সিস্টেমটা সেটা আজকের জন্য নয়, সেটা বহুদিন আগেকার পরিস্থিতির জন্য ছিল। তখন সত্যিই এরকম একটা পরিস্থিতির এরকম একটা ব্যাপার দরকার ছিল। তখন যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছিল তাদের কাছে স্কিল তো দূরে থাক, তাদের কাছে বেসিক কোনো শিক্ষা ছিল না, বেসিক কোনো জিনিস কোনো আইডিয়া ছিল না শিক্ষা কি, বা নলেজ ছিল না, স্কিল ছিল না। এই কারণে তারা প্রচণ্ডভাবে পিছিয়ে থাকতো। যে এমপ্লয়মেন্ট যতটুকু জেনারেট হতে শুরু করছিল স্বাধীনতার পরবর্তী সময়, সেইটুকু সুবিধাও তারা পেতে পারছিল না, অতএব তারা অনেকটা পিছিয়ে গেছিল। তো তাদেরকে তুলে আনার জন্য এই সিস্টেমকে আনা, যেটা পরবর্তীকালে যখন আইন হয় তখন বলা হয়েছিল এটা যতদিন দরকার, অর্থাৎ 10 বছর করে বলা হয়েছিল যে বাড়ানো হবে, এবং যেদিন অবধি দরকার সেদিন অবধি রাখা হবে। A large section of urban poor in India are largely the overflow of the rural poor who migrate to urban areas in search of employment and livelihood. অর্থাৎ আমাদের দেশে যে একটা বড় অংশ মানুষ যারা গরিব মানুষ যারা শহরে বাস করে, তারা অ্যাকচুয়ালি শহরে প্রথমে ছিল না, তারা গ্রাম থেকেই এসছে, এবং গ্রামে তারা গ্রাম থেকে তারা এখানে এসছে যদি কিছু কাজ পায় বা তাদের জীবন ধারণ ঠিকঠাক হয় সেই কারণে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক করে হয়নি, তারা এখনো গরিবকে গরিবই থেকে গেছে। Industrialization has not been able to absorb all these people. এবার যেটার কারণে তারা গরিব থেকে গেছে তার কারণ হচ্ছে যে শহরে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, সেইগুলোর মাধ্যমে সমস্ত মানুষকে যারা এসেছিল তাদেরকে নিয়ে নেওয়া সম্ভব হয়নি। সেই যত পরিমাণ গরিব মানুষ এখানে এসছে সেই পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে নেই। তো সেই কারণে দ্য আরবান পুয়ার আর আইদার আনএমপ্লয়েড অর intermittently employed as casual laborers। হয় তারা আনএমপ্লয় থেকে গেছে, আর নয় তারা কায়িক পরিশ্রম করে, খুব কঠিন পরিশ্রম করে লেবার হিসাবে কাজ করে তারা দিন যাপন করছে।
casual laborers are among the most vulnerable in society as they have no job security, no assets, limited skills, scarce opportunities, and no surplus to sustain them. অর্থাৎ যারা ক্যাজুয়াল লেবার বলতে যারা কোনো কলকারখানায় কাজ করে না, হয়তো দিন দিন মজুরিতে বা কিছু টাকায় তারা কাজ করে, এদের সমস্যা হচ্ছে এদের কোনো জব সিকিউরিটি নেই। আজকে সে জব পাবে, কালকে কি পাবে না সেটার কোনো সিকিউরিটি নেই। সেকেন্ড ব্যাপার হচ্ছে এরা কি বলা হয়, এদের কাছে কোনো অ্যাসেট থাকে না, কোনো অ্যাসেট জমতে পারে না। স্কিল এদের কম, কারণ যেহেতু তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য চাকরি দেওয়া হয়, তো কেউই তাদের স্কিল ডেভেলপ করতে চায় না। ওইটুকু সময়ের জন্য তাদেরকে কাজ করিয়ে নেওয়া হয়, দিয়ে ছেড়ে দেয়। স্কিল ডেভেলপমেন্ট নেই যে সেইটার উপরেই তারা পরবর্তীকালে কোনো কাজ করতে পারবে। তো এই সমস্ত কারণে যারা এই ধরনের লেবার রয়েছে তাদের অবস্থা খুব খারাপ। পোভার্টি ইজ দেয়ারফর অলসো ক্লোজলি রিলেটেড টু নেচার অফ এমপ্লয়মেন্ট। তো পোভার্টি অনেকাংশে এমপ্লয়মেন্টের উপর নির্ভর করে। এমপ্লয়মেন্ট একটা বড় জিনিস যেটা পোভার্টিকে নিয়ন্ত্রণ করে। যদি এমপ্লয়মেন্ট থাকে পোভার্টি কম হবে, যদি এমপ্লয়মেন্ট কম থাকে তাহলে পোভার্টি বেশি হবে। Unemployment or underemployment and the causal and intermediate nature of work in both rural and urban areas that complex indebtedness in turn reinforce poverty. So indebtedness is one of the significant factor of poverty. মানে এরা যখন যদি কোনো কাজ না থাকে, তাদের হাতে টাকা থাকবে না, এবং টাকা তাদের প্রয়োজন যদি পড়ে তাদেরকে ধার নিতে হবে, এবং সেই ধারের মাধ্যমে তারা একটা ঋণের দায়ে জড়িয়ে পড়ে, যেটা তাদের পভার্টির পিছনে আরো বড় একটা কারণ। সেই ঋণের দায় থেকে তারা বেরোতে পারে না। A steep rise in the price of food, grain and other essential goods at a rate higher than the price of luxury goods further intensifies the hardness and deprivation of lower income groups. যদি এমন হয় যে লাক্সারিয়াস গুডস যেগুলো, যেমন গাড়ি বা এরকম জিনিসপত্র বা স্মার্টফোন, এই সমস্ত লাক্সারিয়াস গুডস বলা হয়, তো এই সমস্ত জিনিসগুলোর দাম যদি এসেন্সিয়াল গুডসের থেকে কম হারে বাড়ে, ওগুলোর দামও বাড়ছে, এসেন্সিয়াল গুডসের দামও বাড়ছে, কিন্তু পার্সেন্ট ওয়াইজ দেখা যাবে যে এসেন্সিয়াল গুডসের দাম বেশি বাড়ছে, ওই সমস্ত জিনিসগুলোর দাম কম বাড়ছে, তাহলে একটা প্রবলেম এসে যাবে, এবং সেই প্রবলেমটার মেন হবে লোয়ার ইনকাম গ্রুপের জন্য। এবার বলবে যে কিভাবে? যেগুলো লাক্সারিয়াস গুড সেগুলো কোথায় তৈরি হয়? কারখানায় তৈরি হয়। এবার সেইগুলোর দাম যদি বাড়ে, তার মানে কি? তার চাহিদা বাড়ছে, চাহিদা বাড়লে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়ছে মানে সেগুলোর দাম বাড়ছে। এবার দাম বাড়ছে মানে সেগুলো বেশি করে কারখানায় তৈরি হবে, আর বেশি করে কারখানায় তৈরি হবে মানে সেখানে মানুষ চাকরি করবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে। কিন্তু যেগুলো এসেন্সিয়াল গুড সেগুলোর যদি দাম বাড়ে, সেগুলো কোত্থেকে মেনলি আসছে? সেগুলো কৃষি ক্ষেত্র থেকে আসছে। খাদ্য কৃষি ক্ষেত্র থেকে আসছে, বস্ত্র কার্পাস থেকে আসছে, সেটাও কৃষি ক্ষেত্র। বাসস্থানটা আলাদা বাদ দিলাম। তো এই মেন জিনিস যেগুলো আছে সেগুলোর দাম যদি বেড়ে যায়, সাধারণ মানুষ যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, কারণ তারা সেই টাকাটা দিতে পারবে না। তো সেকেন্ড ব্যাপার যে এইটা যখন হবে, তখন একটা দেশে পভার্টির পরিমাণ বাড়তে থাকবে। All these had created two distinct groups in the society: those who possess the means of production and earn good income, and those who have only their labor to trade for survival. তো এইখানে দুরকম এর কথা বলা হয়েছে, ভাগের কথা বলা হয়েছে। একজন হচ্ছে যারা প্রোডাকশন করছে, যারা প্রোডাকশন করছে তারা একটা গুড ইনকাম নিয়ে যাচ্ছে, কিন্তু যারা লেবার হিসেবে কাজ করছে তাদের কাছে সেরকম ভাবে কিছু নেই, কাজ মানে তাদের অবস্থা খুবই খারাপ। ওভার দ্য ইয়ার দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার ইন ইন্ডিয়া ওয়াজ উইডেন্ট। অর্থাৎ যত দিন গেছে এখন অবধি যারা গরিব এবং যারা হচ্ছে একটু বড় লোক তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা বাড়তে দেখেছে। সেটা ইকোনমিক্যাল ডিফারেন্স, মানে হচ্ছে তাদের অর্থের পরিমাণের ডিফারেন্স। গরিব আরো গরিব হতে দেখেছে, বড় লোক যারা তারা আরো বড় লোক হতে দেখেছে। Poverty is a multi-dimensional challenge for India that needs to be addressed on a war footing. তো
পভার্টি ভারতের কাছে এমন একটা জিনিস, যেটা একদিক থেকে দেখলে হবে না, একদিক থেকে বাড়ছে এরম ভাবলে হবে না। পভার্টি বিভিন্ন দিক থেকে বাড়ছে এবং বিভিন্ন ভাবে বাড়ছে। তো সেই প্রত্যেকটা জিনিসকে যুদ্ধ পরিস্থিতির মতো, যুদ্ধের মতো করে সামলাতে হবে আমাদেরকে। নেক্সট ইজ পলিসিস অ্যান্ড প্রোগ্রামস টুয়ার্ড পভার্টি এলিভেশন। পভার্টি এলিভেশনের জন্য, দারিদ্রতা দূরীকরণের জন্য কি কি কাজ, কি কি ধরনের পলিসি আমাদের দেশে এখনো পর্যন্ত হয়েছে, সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। The Indian Constitution have 5-year plans, state social justice as the primary objective of the developmental strategies of the government. ভারতীয় ভারতের সরকার 5-year প্ল্যান শুরু করেছিল। এর মেন উদ্দেশ্য ছিল কি? সোশ্যাল জাস্টিস করা। To quote the first 5-year plan, 1951-56, the urge to bring economic and social changes under present conditions come from the fact of poverty and inequalities in income, wealth and opportunity. প্রথম 5-year প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। প্রথম 5-year প্ল্যান, যেটা 1951 থেকে 56 অবধি চলেছিল, এর মেন স্লোগান ছিল যে ইকোনমিক আর সোশ্যাল চেঞ্জ করা। এবং সেটা কিভাবে করা হবে? পভার্টিকে দূর করে, ইনকামকে বাড়িয়ে দিয়ে, ওয়েলথ আর অপরচুনিটি বাড়িয়ে দিয়ে সেটা করা হবে। দ্য সেকেন্ড 5-year প্ল্যান 1956 থেকে 61 অলসো পয়েন্টেড আউট দ্যাট দ্য বেনিফিট অফ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট মাস্ট accrue more and more to the relatively less privileged classes of society. সেকেন্ড 5-year প্ল্যান 1956 থেকে 61 চলেছিল এবং এরও মেন উদ্দেশ্য ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট করা এবং বিশেষ করে যাদের প্রয়োজন সেই সোসাইটির সেই সমস্ত মানুষদের জন্য কাজ করা। One can find in all policy documents emphasis being laid on poverty alleviation and that various strategies need to be adopted by the government for the same. এবং এখানকার প্রত্যেকটা যে কটা 5-year প্ল্যান হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টস আমরা প্রত্যেকটা যদি আলোচনা করি, তাহলে দেখবো যে প্রত্যেকটাতেই চাওয়া হয়েছে যে কিভাবে পভার্টি এলিভেশন করা যায়, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ করা যায়। The government's approach to poverty reduction was of 3 dimension. আমাদের গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ ছিল পভার্টি এলিভেশনে, সেটা 3 ডাইমেনশনাল ছিল। সেটা কিরকম? দ্য ফার্স্ট ওয়ান ইজ গ্রোথ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। প্রথমটা হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড, দেশের গ্রোথ করতে হবে। সেকেন্ড, আচ্ছা, ইট ইজ বেসড অন দ্য expectation that the effects of economic growth, rapid increase in gross domestic product and per capita income would spread to all section of society and will trickle down the poor section also. তো প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ওভারঅল গ্রোথ করার, দেশের গ্রোথ করার, ইকোনমিক গ্রোথ করার, যেখানে আমরা জিডিপি কে বাড়াবার চেষ্টা করব, পার ক্যাপিটা ইনকামকে বাড়াবার চেষ্টা করব এবং শুধুমাত্র এগুলোকে বাড়াবার চেষ্টা করব না, এগুলোকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে পৌঁছে দেবো যে জিডিপির যে গ্রোথটা হবে সেটা সুফল গরিব মানুষরাও পাবে, পার ক্যাপিটা ইনকাম গরিব মানুষেরও বাড়বে। এটা একটা। This was the major focus on planning in the 1950s and early 1960s. 1950 থেকে এবং 60 অবধি মোটামুটি সমস্ত প্ল্যানের এইটার মেন উদ্দেশ্য ছিল। It was felt that rapid industrial development and transformation of agriculture through green revolution in select region would benefit the underdeveloped region and more backward section of the community. সেকেন্ড যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। প্রথম দেখা যাচ্ছে যে ওভারঅল গ্রোথের চেষ্টা করা হচ্ছে, সেই গ্রোথটা সমস্ত কিছুর জন্য বলা হচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হোক, সেটা এগ্রিকালচার সেক্টর হোক, প্রত্যেকটা জায়গায়। কিন্তু পার্টিকুলারলি সেকেন্ড যে অবজেক্টিভটা বলা হচ্ছে সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রের উন্নতি। সেটা কিভাবে হবে? গ্রিন রেভলিউশনের মাধ্যমে হবে। গ্রিন রেভলিউশন একটা বড় সড়ো ব্যাপার। এটা এখানে বলা হয়েছে পরে, ইউ মাস্ট হ্যাভ রিড ইন চ্যাপ্টার 2 and 3 দ্যাট দ্য ওভারঅল গ্রোথ অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাভ নট বিন ইমপ্রেসিভ। যদিও আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে পড়ে এসেছি যে এই গ্রোথের যে রেটটা বা এই গ্রোথের যে পরিমাণটা যতটা প্ল্যান দিয়ে ভাবা হয়েছিল করা হবে ততটা হয়নি। যাই হোক, কিন্তু চেষ্টা তো করা হয়েছে। মেন ব্যাপার হচ্ছে এখানে কি চেষ্টা করা হয়েছে, গভর্নমেন্ট কি চেষ্টা করেছে। তারপর হচ্ছে
Population growth has resulted in a very low growth in per capita income. পপুলেশন গ্রোথ যে জিনিসটা, পপুলেশন যদি দ্রুত হারে বৃদ্ধি পায় তাহলে কোনোদিনই পার ক্যাপিটা ইনকাম কেও বৃদ্ধি করা সম্ভব হবে না। এইটা গভর্নমেন্ট বুঝতে পেরেছিল। দ্য গ্যাপ বিটুইন পুয়ার অ্যান্ড রিচ হ্যাজ অ্যাকচুয়ালি উইডেন্ট। The Green Revolution exhibits, exacerbated the disparities regionally and between large and small farmers. তো এটা বোঝা গেছিল যে এই ভাগটা কোনোদিনই সরানো যাবে না, যে গ্যাপ পুয়ার আর রিচের মধ্যে যে গ্যাপটা রয়েছে। তো গভর্নমেন্ট এই গ্রিন রেভলিউশনের মাধ্যমে যেটা চেষ্টা করেছিল যে যাতে গরিব কৃষক যারা রয়েছে তাদেরকে উন্নতি করা যায়, কারণ যারা বড়লোক কৃষক রয়েছে, যাদের হাতে টাকা রয়েছে, বড় জমি রয়েছে, তারা অটোমেটিক্যালি গ্রোথ করবে, সময়ের সাথে সাথে তারা গ্রোথ করবে। কিন্তু যারা গরিব, যাদের হাতে জমি নেই বা যাদের হাতে খুব কম জমি রয়েছে, তাদের গ্রোথ কিভাবে করা সম্ভব সেইটা এখানে দেখা হয়েছিল। দেয়ার ওয়াজ আনউইলিংনেস অ্যান্ড ইনএবিলিটি টু রিডিস্ট্রিবিউট ল্যান্ড। এবার আমাদের দেশের যেটা প্রবলেম, প্রথমে আগের চ্যাপ্টারেও বলা হয়েছে যে যখন ল্যান্ডটাকে, জমি যখন শেয়ার করা হয়েছে বিভিন্ন লোকের মধ্যে, সেটা মানে উইলিংনেস বা মানে ঠিকঠাক করে করা হয়নি। মানে যাদের কাছে দরকার জমি দেওয়া যাদেরকে, তাদের হাতে সেরকমভাবে জমি যায়নি। যাদের দরকার নয় জমি, যাদের কাছে টাকা রয়েছে তাদের কাছে বেশি জমি গেছে। এই সিস্টেম এটা হয়েছে, এগুলো আগে আমরা দেখে এসেছি। ইকোনমিস্ট স্টেট দ্যাট দ্য বেনিফিটস অফ ইকোনমিক গ্রোথ হ্যাভ নট ট্রিকেল ডাউন টু পুয়ার। তো যেটা ইকোনমিস্টরা বলছে যে আমাদের দেশে যে ইকোনমিক গ্রোথটা করানোর চেষ্টা করা হয়েছে তার সুফলটা অ্যাকচুয়ালি গরিব মানুষের কাছে যায়নি। যাদের হাতে প্রচুর টাকা রয়েছে বা যাদের হাতে মোটামুটি কিছুটা টাকা রয়েছে তাদের জন্যই সেটা সুফল হয়েছে। While looking for alternatives to specifically address the poor, policymakers started thinking that income and employment for the poor could be raised through the creation of additional asset and by means of work generation. তো এবার গভর্নমেন্টের চিন্তা এসছে যে কিভাবে এই ইনইকুয়ালিটিটা বন্ধ করা যায়। গ্রিন রেভলিউশনের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, প্লাস তারা চেষ্টা করছে যে এমনভাবে করতে হবে যাতে যারা গরিব মানুষ তাদের সুফলটা লাভ করা যায়। সেই জন্য পার্টিকুলারলি তারা চেষ্টা করছে ওয়ার্ক জেনারেশনের ক্ষেত্রে, অর্থাৎ দেশে কাজের সংখ্যা, কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা। দিস কুড বি অ্যাচিভ থ্রু স্পেসিফিক পভার্টি এলিভেশন প্রোগ্রামস। এবার এইগুলোকে, এই যেটা গরিবদেরকে কাজ দেওয়া, তাদেরকে তাদের মধ্যে এমপ্লয়মেন্ট জেনারেট করা, তাদের সম্পদকে বাড়ানোর চেষ্টা, এইগুলো করার জন্য যে প্রোগ্রাম নেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে পভার্টি এলিভেশন প্রোগ্রাম। এবং পভার্টি এলিভেশন প্রোগ্রাম পার্টিকুলারলি সেই অংশটাকে টার্গেট করছে যারা বিলো পভার্টি লাইনে রয়েছে, যাদের কাছে টাকা নেই, অর্থ নেই ঠিকঠাক করে, তাদের দিকে। The second approach has been initiated from the third five-year plan 1961-66 and progressively enlarged since then. এবং এই যেটা এতক্ষণ ধরে কথা বলা হলো পভার্টি এলিভেশন, এইটা অ্যাকচুয়ালি করা হয়েছে থার্ড 5-year প্ল্যান থেকে। এবং এইটা ইম্পর্টেন্ট, কোন সময় থেকে পভার্টি এলিভেশন শুরু হয়েছে? থার্ড 5-year প্ল্যান থেকে, যেটা 1961 থেকে 66 এই সময়ের মধ্যে চলেছিল। এবং এই সময় এটা চেষ্টা করা হচ্ছে and progressively enlarged since then. One of the noted program initiated in 1970s was Food for Work. এই সময় 1970s এ একটা প্রোগ্রাম নিয়ে আসা হয় যেটার নাম ফুড ফর ওয়ার্ক। আচ্ছা, মোস্ট পভার্টি এলিভেশন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড আর বেসড অন পার্সপেক্টিভ অফ 5-year প্ল্যানস। প্রত্যেকটা পভার্টি এলিভেশন প্রোগ্রাম 5-year প্ল্যানের মধ্যেই দেওয়া হয়েছে এবং সেটার মাধ্যমে এক্সিকিউট করা হয়েছে। এক্সপেন্ডিং সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রামস অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রামস আর বিং কনসিডার্ড অ্যাজ দ্য মেজর ওয়েজ অফ অ্যাড্রেসিং পভার্টি। এবার দুটো জিনিস দিয়ে আমরা এই পভার্টিটাকে দূর করতে পারি, পভার্টি এলিভেশন করতে পারি। এক নম্বর হচ্ছে, মানে সব থেকে বড় জিনিস হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট করা। এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারলে পভার্টিও দূর হবে। এমপ্লয়মেন্ট জেনারেট করার দুটো উপায় রয়েছে। একটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা, অর্থাৎ যারা নিজের থেকে কাজ করছে, কোথাও চাকরি করছে না বা কোথাও গিয়ে শ্রমিক হিসাবে খাটছে না, নিজের মতো করে কাজ করছে, অর্থাৎ ব্যবসা করছে, ছোট ছোট ব্যবসা বা মাঝারি ধরনের ব্যবসা করছে। সে
চাষ করছে সেটাও একটা নিজের জন্যই কাজ করছে, বা অন্যান্য যে সমস্ত কাজ যেটা সে নিজে থেকে করছে, তার উপরে কেউ বস নেই, সেটাকে বলা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। আর সেকেন্ড হচ্ছে ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম স্বাভাবিক, যেখানে থেকে টাকা পাওয়া যাবে, অর্থাৎ যে উপরে বস রয়েছে বা কেউ একজন রয়েছে, সে কোনো কাজ দেবে, নিচের জন সে কাজ করবে এবং মাসের শেষে বা সপ্তাহের শেষে বা দিনের শেষে একটা টাকা পাবে। এটা হচ্ছে ওয়েজ, স্যালারি হিসাবে পাবে। তো এখানে তাহলে তাকে কলকারখানায় কাজ করতে যেতে হবে এটা করার জন্য। তো এই দুটোকে যদি উন্নতি করা যায় তাহলে পভার্টি দূর হবে। এক্সাম্পল অফ সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম আর রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা REGP। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট কিভাবে বাড়ানো যায়, তার একটা যে প্রোগ্রাম বা তার একটা যোজনা যে লঞ্চ করা হয়েছিল, তার নাম রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা শর্টে REGP। প্রাইম মিনিস্টার রোজগার যোজনা PMRY অ্যান্ড অ্যান্ড এক মিনিট অ্যান্ড স্বর্ণ জয়ন্তী সাহারি শহরি রোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী শহরি রোজগার যোজনা বা শর্টে SJSRY। তো এই সমস্ত প্ল্যানগুলো বা এই সমস্ত যে স্কিমগুলো, এগুলো শুধুমাত্র সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। দ্য ফার্স্ট প্রোগ্রাম এইমস টু ক্রিয়েটিং সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন আরবান এরিয়াস। প্রথমটা যেটার কথা বলা হচ্ছে, অর্থাৎ REGP, এটা আরবান এরিয়ার জন্য দেওয়া হচ্ছে। আরবান এরিয়া বলতে শহর অঞ্চল, শহর অঞ্চলের যারা গরিব মানুষ রয়েছে, তারা যদি কিছু করে নিজের মতো করে করে তার ইনকাম বাড়াতে পারে, সেটার জন্য চেষ্টা। যেমন দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন ইজ ইমপ্লিমেন্টেড ইট। এবং আমাদের দেশের একটা বড় অংশ বস্ত্র শিল্প বা এই সমস্ত বস্ত্র বয়ন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, এখান থেকে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট হয়। তো খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি একটা করা হচ্ছে, যেখানে গ্রামের বিভিন্ন গ্রামের যে সমস্ত শিল্প রয়েছে সেই সমস্ত শিল্পগুলোকে এমফাসাইজ করা হয়। তো খাদির তৈরি, খাদির বস্ত্র নির্মাণ, এটা একটা জিনিস। আর ভিলেজ ইন্ডাস্ট্রির মধ্যে মেনলি থাকে বস্ত্র বয়ন শিল্প, তাছাড়াও অনেক রকমের শিল্প থাকে, কিন্তু বেশিরভাগটাই দেখা যায় ভারতে যে বস্ত্র বয়ন শিল্পের মাধ্যমেই মানুষ কাজ করছে। আন্ডার দিস প্রোগ্রাম ওয়ান ক্যান গেট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন দ্য ফর্ম অফ ব্যাংক লোনস টু সেট আপ স্মল ইন্ডাস্ট্রিজ। এবং এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ব্যাংক লোন পাবে সহজ স্কিমে, কম সুদে, কম ডকুমেন্টেশনে তারা লোন পাবে, যে লোন দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, ছোট ব্যবসা তৈরি করতে পারবে। দ্য এডুকেটেড আনএমপ্লয়েড ফ্রম লো ইনকাম ফ্যামিলিজ ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস ক্যান গেট ফিনান্সিয়াল হেল্প টু সেট আপ এনি কাইন্ড অফ এন্টারপ্রাইজ দ্যাট জেনারেট এমপ্লয়মেন্ট আন্ডার PMRY। তো PMRY সম্পর্কে বলা হচ্ছে যে এই স্কিমে বলা হয়েছে যে সেম জিনিসই, কিন্তু আগের যে স্কিমটা ছিল সেটা একদম গরিবদের জন্য, তাদের হয়তো সেরকম স্কিল নেই, তারা হয়তো সেরকম এডুকেটেড নয়, তাদের জন্য। সেকেন্ড যে স্কিমটা বলা হচ্ছে, তারা একটু এডুকেটেড যারা, তাদের জন্য, তারা হয়তো পড়াশোনা জানে, সেইখান থেকে তারা নিজেদের মতো করে কিছু একটা তৈরি করতে পারবে, সেটা অনেক রকমের কিছু হতে পারে। তো তার জন্য ফিনান্সিয়াল হেল্প করা, অর্থাৎ ব্যাংক লোন দেওয়া। আর SJSY মিনস এইমস অ্যাট ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপারেশনস বোথ সেলফ এমপ্লয়েড অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট ইন আরবান এরিয়াস। এইটাকে বলা হচ্ছে, এই যে স্কিমটা, এটা লঞ্চ করা হচ্ছে দুজনের জন্যই, এক যারা সেলফ এমপ্লয়মেন্ট করতে চাইছে তাদের জন্য, প্লাস ওয়েজ এমপ্লয়মেন্ট যারা স্যালারির বিনিময়ে কাজ করবে, দুজনেরই যাতে উন্নতি হয় সেই জন্য এই স্কিমটা দেওয়া হয়। Earlier, under self-employment programs, financial assistance was given to families or individuals. আগে কি হতো, যদি সেলফ এমপ্লয়মেন্টের জন্য যে কাজ লোনটা দেওয়া হতো, সেটা মেনলি ফ্যামিলিকে দেওয়া হতো, কোনো একটা ফ্যামিলিকে দেওয়া হতো, বা কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালকেও দেওয়া হতো। Since the 1990s, the approach has been changed. Now, those who wish to benefit from this program are encouraged to form self-help groups. দেখো, এইখানে প্রবলেম হচ্ছে, একটা ফ্যামিলি বা একজন মানুষকে যদি লোন দিই, সেই লোন রিকভার করার একটা প্রবলেম রয়েছে। এবার লোন তো রিকভার করতে হবে, লোন দিচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট নিজের টাকা দিচ্ছে না, সেটা দিচ্ছে কেউ না কেউ ট্যাক্স দিয়েছে, সেই টাকাই দিচ্ছে। অতএব গভর্নমেন্ট কখনোই সেই
টাকাটাকে পুরোপুরি দান করে দেবে বা সে পুরোপুরি দিয়ে দেবে এরকম নয়। গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট একটা লোন দেবে, অনেক দিনের জন্য দেবে, কম সুদে দেবে, যাতে তোমরা ইনকাম করে সেই টাকাটা ফেরত দিতে পারো। তার ফলে কি হবে, দুদিক থেকে লাভ হবে। যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকাটাও সঠিক জায়গায় যাবে, তারাও ইনকাম করতে পারবে, প্লাস তারা যে ট্যাক্স দিয়েছে যে টাকাটা, তাদের সেই টাকাটার একটা ভালো কাজে লাগবে, দেশের উন্নতির কাজে লাগবে, প্লাস যারা গরিব তারাও কিছু করে নিতে পারবে। কিন্তু প্রবলেমটা এখানে আসছিল যে যারা এদেরকে যেটা দেওয়া হচ্ছে, মানে সেলফ এমপ্লয়মেন্ট যারা করতে চাইছে, ইন্ডিভিজুয়ালকে যদি দেওয়া হয়, সেই লোনটা অধিকাংশ ক্ষেত্রে রিকভার করা যাচ্ছিল না। রিকভার করা যাচ্ছিল না কারণ মানুষ দিচ্ছে না। হয়তো অনেকেই অবশ্যই দিতে অক্ষম, হয়তো সে কিছু চেষ্টা করেছে, সে দাঁড় করাতে পারেনি, আলাদা ব্যাপার। কিন্তু অনেকে রয়েছে যারা একটা ভালো বিজনেস দাঁড় করে নিয়েছে, কিন্তু তার সুবিধা নিয়ে নিয়েছে, লোন ফেরত দেবে না। তো এটাও সমস্যার ব্যাপার। যদি এরকম করে ক্যাপিটাল রিডাকশন হতে থাকে, অ্যাকচুয়ালি এই যে ক্যাপিটালগুলো চলে যাচ্ছে, টাকাটা যাচ্ছে কোথা থেকে? গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্টের নিজের কোনো টাকা নেই। যে সরকারি সরকারি ক্ষমতায় রয়েছে তার নিজের কোনো টাকা থাকে না। যে টাকা আসছে সব মানুষের টাকা, তো দেশের টাকা। এবার এই দেশের টাকা যদি কমতে থাকে, ক্যাপিটাল রিডাকশন যদি হতে থাকে, আলটিমেটলি ক্ষতি দেশেরই হবে, সমস্ত মানুষের ক্ষেত্রে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো ভাবছি ঋণ মাফ করে দেওয়া উচিত, বা ঋণ মানে টাকা লোনের মাধ্যমে নয়, সেটা ডাইরেক্ট হাতে দেওয়া উচিত। এর সমস্যা হচ্ছে এই যে টাকাটা দিতে হচ্ছে সেটা গভর্নমেন্টকে ট্যাক্সের টাকায় দিতে হচ্ছে, তো ডেভেলপমেন্ট হবে না, অন্য কোনোভাবে হবে না। তো একটা শ্রেণীকে তোলার জন্য পুরো দেশ নষ্ট হয়ে যাবে, বা পুরো দেশের বাকি যারা কাজ করছে হয়তো তাদের থেকে একটু বেশি রোজগার করছে, কিন্তু তাদের অবস্থাও খুব খারাপ। যাদের একদম নেই তাদেরকে লোন দেওয়ার কথা, টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু তাদের উপরে একটা শ্রেণী রয়েছে যারা হয়তো কোনো ছোট ছোট শিল্প, ছোট দোকান রয়েছে, তাদের উন্নতির জন্য যে কাজটা করা সম্ভব হতো, সেই টাকাটা না থাকলে হবে না। তো আলটিমেটলি পুরো পুরো দেশের ক্ষতি হবে যদি এরকম শুধু টাকা দিতে থাকা হয়। তো সেম প্রবলেম এখানে হচ্ছিল, লোন নেওয়া হচ্ছিল, ফেরত দেওয়া হচ্ছিল না, আলটিমেটলি দেশের ক্ষতি। দেশকে বাইরে থেকে লোন নিতে হবে, তো ফিসক্যাল ডিফিসিট বেড়ে যাবে। এগুলো প্রত্যেকটা একটার সঙ্গে একটা যুক্ত। শুধুমাত্র পলিটিক্যাল কারণে বলে দিলাম যে আমি কারোকে টাকা দিয়ে দাও, 15,000 20,000 টাকা করে দিয়ে দাও, সেটা একটা যুক্তিযুক্ত কথা নয়। সেখানে অনেক কিছু নির্ভর করছে। একটা শ্রেণীর মানুষকে মানুষের উন্নতি করতে গিয়ে সারা দেশের মানুষের ক্ষতি করার কোনো মানে হয় না। ইভেন অবশ্যই সেই শ্রেণীর মানুষের উন্নতির প্রয়োজন রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে বাকি যারা রয়েছে তারা ইনকাম করতে পারবে না। তো এটাও ভাবতে হবে। যাই হোক, 1990s এর পর থেকে এই অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে তোমরা একটা সেলফ হেল্প গ্রুপ বানাও, অর্থাৎ একজন বা একটা ফ্যামিলিকে এবার লোন দেওয়া হবে না, একটা গ্রুপ বানাতে হবে। সেখানে বিভিন্ন ফ্যামিলি থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকরা এসে যুক্ত হয়েছে, সেইভাবে তারা সবাই মিলে একটা লোন নিতে পারবে। এবার ফ্যামিলি আর সেলফ হেল্প গ্রুপের মধ্যে লোন দেওয়ার মধ্যে সুবিধা হচ্ছে, ফ্যামিলির থেকে যদি সেই ফ্যামিলি পুরো চায় লোন ফেরত দিল না, বা সেই ইন্ডিভিজুয়াল যদি চায় লোন পুরো ফেরত দিল না। কিন্তু একটা সেলফ হেল্প গ্রুপ যদি লোন নেয়, একজন ইচ্ছে করলো যে আমি লোনের টাকা ফেরত দেবো না, বাকি আরো 5 জন 6 জন 10 জন রয়েছে, তারা সেই সেলফ হেল্প গ্রুপটাকে চালিয়ে নিয়ে যেতে চায়, তারা চাইবে এই লোনটা মানে ফেরত দিয়ে দিতে, যাতে পরবর্তীকালে আমি আরো লোন পেতে পারি, আরো ব্যবসাটা দাঁড়াতে পারি। সবাই তো আর এরকম ইন্টেনশন নেই যে আমি টাকা পাবো সেটাকে নিয়ে পালিয়ে যাব, এরকম ইন্টেনশন নেই। অনেকেই আছে যে তারা লোনটা লোন চাইছে, দিয়ে সেটা দিয়ে কাজ করছে, দিয়ে সেটা থেকে উন্নতি করছে। তো সেলফ হেল্প গ্রুপে দেওয়ার একটা বিশাল সুফল এই সময় পাওয়া যায়। Initially, they are encouraged to save some money and lend among themselves as small loans. তো ফাইনালি তখন সেলফ হেল্প গ্রুপে যদি দেওয়া হয়, তাহলে তারা সেই লোনটা রিকভার করবে, মানে তাদের কাছেও কিছু টাকা জমা হবে। লোন নিয়েছে কেন? সে কিছু কাজ করবে বলে। তারা হয়তো কোনো একটা কাজ করছে, অর্থাৎ কুটির শিল্প করছে, কোনো একটা সেলফ হেল্প গ্রুপ বস্ত্র বয়ন শিল্পের সঙ্গে যুক্ত, কোনো একটা সেলফ হেল্প গ্রুপ হয়তো হাঁস মুরগি পালন, পশুপালন, দুধের ব্যবসা, এই সমস্তর সঙ্গে যুক্ত। তারা একটু একটু করে বাড়ছে, লোন নিচ্ছে, মানে কি আরো কয়েকটা সে হাঁস মুরগি কিনতে পারবে, আরো একটা বড় ফার্ম বানাতে পারবে, বা আরো কিছু বস্ত্র বয়নের জন্য মেশিন কিনতে পারবে। তো তার থেকে আরো বেশি ইনকাম জেনারেট হবে, তারা লাভ করতে থাকবে, সেই লাভের টাকা তারা লোনটাকে ফেরত দেবে। তো এই সমস্তগুলো হবে। এবার এই টাকাটা যারা এক্সট্রা জমছে, তারা লোনের টাকা এবার রিকভার করে দিল। রিকভার করার পর
তার কাছে লাভের কিছু পরিমাণ রয়েছে, তার কিছুটা অংশ তারা একটা জায়গায় জমা করলো, বাকি টাকাটা তারা যারা সেখানকার এমপ্লয়ি রয়েছে বা যারা সেটা বানিয়েছে, এমপ্লয়ি বলা যায় না সেটাকে, যারা এই সেলফ হেল্প গ্রুপটা বানিয়েছে তাদের মধ্যে ভাগ হয়ে গেল। এবার যে ওইটুকু ইনকাম জমা হচ্ছে একটু একটু করে, সেই ইনকামের টাকাটা অনেক বড় হচ্ছে, যে সেভ করছে যে টাকাটা সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তারপরে তাদেরকে এনকারেজ করা হচ্ছে তোমরা নিজেরা ওই টাকা এবার অন্য কাউকে লোন দাও, তোমাদের মধ্যে থেকে কাউকে লোন দাও। যে সেলফ হেল্প গ্রুপটা রয়েছে তাদের কারোর একটা বাড়ি বানানোর দরকার রয়েছে, তাকে লোন দাও। তোমার বা অন্য কাউকে লোন দাও। এর ফলে কি হবে, সেখান থেকে আবার ইনকাম জেনারেট হবে। এইখান থেকে একটা কনসেপ্ট আসছে যেটা বন্ধন বা এই সমস্ত ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো প্রথমভাবে কাজ করতো, এরা সেম এই কাজটাই করতো। লেটার থ্রু ব্যাংক দ্য গভর্নমেন্ট প্রোভাইডস partial financial assistance to SHG or the self-help group, which then decide whom the loan is to be given to for self-employment activities. এখানে সুবিধা কি হচ্ছে গভর্নমেন্টের, গভর্নমেন্টকে আর নিজে থেকে লোন দিতে হচ্ছে না। এই সেলফ হেল্প গ্রুপটা যেটা আজকে দাঁড়িয়ে গেছে, তাদের হাতে একটা ক্যাপিটাল রয়েছে, তারা এবার লোন দিচ্ছে, তারা এবার যা এমপ্লয়মেন্ট জেনারেট করাতে অংশগ্রহণ করছে। তো এই একটা সুবিধা পাওয়া যাচ্ছে। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা বা SGSY, এটা একটা স্কিম, ইজ ওয়ান সাচ প্রোগ্রাম। এরকমের একটা প্রোগ্রাম যে এইভাবে তোমরা করতে পারো, যে নিজেরা সেলফ হেল্প গ্রুপ বানাও, ব্যাংক থেকে লোন নাও, তোমরা কিছু কাজ করো, সেই কাজটার থেকে ইনকাম জেনারেট করো, ব্যাংকের টাকা ফেরত দিয়ে দাও, এক্সট্রা টাকাটা তোমরা জমাও। এরকমভাবে জমতে জমতে তোমাদের টাকা জমবে যখন, তখন তোমরা নিজেরা লোন দাও, প্লাস তোমাদের যে বিজনেসটা চলছে সেটাও চলছে প্লাসে। তো দুটো দিক থেকে উন্নতি, একদিকে নিজেরা ইনকাম জেনারেট করছে, প্লাস সেই সেলফ হেল্প গ্রুপটা আরো একটা সেলফ হেল্প গ্রুপকে হয়তো ইনকাম জেনারেট করতে সাহায্য করছে। তো এইরকম একটা স্কিম হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। This has now been restricted as national rural restructured. Sorry, this has now been restructured as a national rural livelihood mission বা NRLM, যেটা বর্তমানে চেঞ্জ করা হয়েছে, নাম চেঞ্জ করা হয়েছে, তার কাজ একটু চেঞ্জ করা হয়েছে, দিয়ে নতুন নাম দেওয়া হয়েছে NRLM বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। A similar program called National Urban Livelihood Mission has also been in place for urban people. Same program, same কাজ আরবান পিপলদের জন্য, যারা শহর অঞ্চলে থাকে তাদের জন্যও করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন। The government has a variety of programs to generate wage employment for the poor, unskilled people living in rural areas. এতক্ষণ আমরা যারা নিজেদের কাজ করতে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে, তাদের সম্পর্কে দেখলাম। এবার হচ্ছে যারা চাকরি করতে যাচ্ছে, ওয়েজ যারা পাবে, তাদের সম্পর্কে কি করা হয়েছে, তাদের জন্য কি করা হয়েছে। ইন আগস্ট 2005 দ্য পার্লামেন্ট পাসড এ নিউ অ্যাক্ট to provide guaranteed wage employment to every rural household whose adult volunteer is to do unskilled manual work for a minimum 100 days in a year. Mainly এবার যারা ওয়েজের মাধ্যমে কাজ করতে চাইছে, তাদের মধ্যে যাদের কাছে স্কিল নেই তাদেরকে বেশি করে টার্গেট করা হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে। 2005-এ একটা পার্লামেন্ট একটা পাস করে, একটা নিউ অ্যাক্ট পাস করে, যেখানে বলা হয় যারা এই আনস্কিল্ড লেবার রয়েছে, যারা আনস্কিল্ড ওয়ার্কার রয়েছে, তাদের ইনকাম অন্তত মাসে 100 টাকা হবে, মিনিমাম ইনকাম 100 টাকা, সরি, তারা মিনিমাম বছরে 100 দিন কাজ করবে, 100 দিন কাজ করাতেই হবে তাদের। দিস অ্যাক্ট ইজ নোন অ্যাজ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তো এই প্রোগ্রামটারই নাম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা শর্টে মনরেগা। মহাত্মা গান্ধীর এম, ন্যাশনালের এন, রুরালের আর, এমপ্লয়মেন্টের ই, আর জি এর গ্যারান্টির জি, আর অ্যাক্টের এ। এটা হচ্ছে এই স্কিমটার মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে মিনিমাম 100 দিন কাজ দিতে হবে কোনো আনস্কিল্ড লেবারকে। আনস্কিল্ড বলতে যাদের কোনো স্কিল নেই, তাদের কোনো কাজের কোনো স্কিল নেই, তাদেরকে দিতে হবে। আন্ডার দিস অ্যাক্ট all those among the poor who are ready to work at minimum wage can report for work in areas where this program is implemented. তো এইখানে বলা হচ্ছে যারা কাজ করতে চাইছে, গরিব মানুষ যারা কাজ করতে চাইছে, তাদেরকে 100 দিন করে কাজ করানো হবে, সরকারের পক্ষ থেকে করানো হবে এবং তাদেরকে মাইনে দেওয়া হবে।
In 2013-14, nearly 5 crore households get employment opportunity under this law. 2013-14 প্রায় 5 crore মানে হচ্ছে কোটি মানুষ এই স্কিমের মাধ্যমে কাজ করছে, অর্থাৎ 5 কোটি মানুষ মিনিমাম 100 দিন কাজ করছে, অর্থাৎ 100 দিনের জন্য তারা কিছু ইনকাম জেনারেট করতে পারছে। দ্য থার্ড অ্যাপ্রোচ টু অ্যাড্রেসিং পভার্টি ইজ টু প্রোভাইড মিনিমাম বেসিক অ্যামেনিটিস টু দ্য পিপল। থার্ড যেটা করা হচ্ছে অ্যাপ্রোচ, যেটা থার্ড অ্যাপ্রোচ সেটা হচ্ছে মিনিমাম বেসিক অ্যামেনিটিস, অর্থাৎ একদম মিনিমাম কিছু ইনকাম একজন মানুষের হওয়া উচিত, এইটা বেঁধে দেওয়া হচ্ছে। ইন্ডিয়া হ্যাজ অ্যামং দ্য পায়োনিয়ার্স ইন ওয়ার্ল্ড টু envisage that through public expenditure on social consumption needs, provision for food grains at subsidized rate, education, health, water supply and sanitation, people's living standard could be improved. তো ভারতের মানে পৃথিবীর মধ্যে ভারত এরকম একটা দেশ, খুব কম দেশ এরকম রয়েছে যাদের এই সমস্ত জিনিস যেগুলো বেসিক দরকার সেগুলোকে সাবসিডি দিয়ে দেয়। Programs under this approach are expected to supplement the consumption of the poor. তো এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য কি, যারা গরিব তাদের কনজামশনে সাপ্লিমেন্ট মানে সাবসিডি দেওয়া, তাদের কনজামশন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। একজন মানুষ বা একটা পরিবারে মাসে 10 কেজি চাল লাগে, সেই 10 কেজি চাল যাতে সে কিনতে পারে তার চেষ্টা করা। Create employment opportunities and bring about improvement in health and education. এমপ্লয়মেন্ট জেনারেট করা এবং হেলথ এবং এডুকেশনের দিকে নজর দেওয়া। তো এই সমস্তগুলো এটা এই প্রোগ্রামটার যেটার কথা বলা হচ্ছে সেটার লক্ষ্য ছিল। One can trace this approach from the 5th five-year plan. Even with expanded employment opportunities, the poor will not be able to buy for themselves all the essential goods and service. তো আমরা এই প্রোগ্রামটা দেখতে পাই 5th five-year প্ল্যান দিয়ে, সেখানে দেখানো হয়েছে। এবং এই প্রোগ্রাম থাকা সত্ত্বেও এখনো মানুষ এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত এই সমস্ত সার্ভিসগুলো বা এই সমস্ত জিনিসগুলো কিনতে পারছেন না। দে হ্যাভ টু বি সাপ্লিমেন্টেড আপ টু at least certain minimum standard by social consumption and investment in the form of essential goods, food grains, education, health, nutrition, drinking water, housing, কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রিসিটি। তো তাদের জন্য আবার বলা হচ্ছে যে তাদেরকে আরো কমে, আরো সাবসিডিতে বা আরো সুবিধাতে এই সমস্ত জিনিসগুলো দেওয়া হবে। ওকে, তো এইগুলোর মাধ্যমে কি হচ্ছে, একটা বেসিক মিনিমাম বেসিক যে জিনিসটা দরকার, বেসিক যে ইনকামটা, বেসিক তার জিনিসপত্র ভোগ করার জন্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির জন্য যে মিনিমাম ইনকামটা দরকার, সেই ইনকামের মধ্যে এই জিনিসগুলোকে রাখা। অর্থাৎ সাবসিডি দাও, সাবসিডি দিয়ে চাল, গম ইত্যাদি দাও, সাবসিডি দাও হেলথ কেয়ারে, সাবসিডি দাও এডুকেশনে, তো যাতে বেসিক জিনিসটা চলে। 3 major programs that aimed at improving the food and natural status of nutritional status of the poor are public distribution system বা PDS, যেটাকে আমরা রেশনিং ব্যবস্থা বলি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অ্যান্ড মিড ডে মিল স্কিম। তো 3টে স্কিম এর আন্ডারে পড়ছে। ঠিক আছে, যে সাবসিডিতে এগুলো দেওয়া বা তাদের একটা মিনিমাম ইনকামের মধ্যে রাখা, এইটার মধ্যে 3টে স্কিম পড়ছে। সেটা হচ্ছে রেশনিং ব্যবস্থা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অ্যান্ড হচ্ছে মিড ডে মিল স্কিম। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রামোদয়া যোজনা, বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা also attempts in developing infrastructure and housing conditions. It may be essential to briefly state that India has achieved satisfactory progress in many aspects. তো এই যে স্কিমগুলোর কথা বলা হলো, এই স্কিমগুলোর কাজ হচ্ছে মানুষকে সহজে বাড়ি বানাতে সাহায্য করা, মানুষের কাছে যাতে পরিবহন ব্যবস্থা ঠিকঠাক পৌঁছায় সেইটার ব্যবস্থা করা। তো এই সমস্তগুলো এই স্কিমের মাধ্যমে করা হয়েছে। The government also has a variety of other social security programs to help a few specific groups. এবার এগুলো তো ব্রডার গ্রুপ, একটা বড় অংশকে
টার্গেট করে বানানো। এছাড়াও অনেক প্রোগ্রাম এরম রয়েছে যেগুলো ছোট ছোট গ্রুপকে টার্গেট করছে। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ইজ ওয়ান সাচ প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এরকম একটা প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে কি হচ্ছে, আন্ডার দিস প্রোগ্রাম এল্ডারলি পিপল হু ডু নট হ্যাভ এনিওয়ান টু টেক কেয়ার অফ দেম আর গিভেন পেনশন টু সাস্টেন দেমসেলফ। এই প্রোগ্রামের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যারা একদম বয়স্ক মানুষ, যাদের দেখার কেউ নেই, তাদেরকে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওকে। Poor women who are destitute and widows are also covered under this scheme. যারা গরিব মহিলা, বিধবা মহিলা, তাদেরকেও এই স্কিমের মধ্যে রাখা হচ্ছে। The government has also introduced a few schemes to provide health industry to poor people. তো আরো কিছু স্কিম তারা এনেছিল, যে তখন আম, মানুষকে গরিব মানুষকে সহজে যাতে হেলথ ইন্স্যুরেন্স করানো যায় সেটার জন্য। From 2014, a scheme called Pradhan Mantri Jan Dhan Yojana is available in which people in India are encouraged to open bank account. তো এই এই যে প্ল্যানটা, এই যে প্রোগ্রামটা, স্কিমটা, এটা খুব একটা অ্যাম্বিসিয়াস স্কিম ছিল এবং একটা খুব ভালো স্কিম বলা যেতে পারে। কারণ ব্যাংক এমন একটা জিনিস, সেটা যদি মানুষের কাছে না থাকে তাহলে মানুষের প্রবলেম হবে। এবার প্রবলেমটা ছিল হচ্ছে গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কারণ ব্যাংকের চার্জ, ব্যাংকের বিভিন্ন খরচ ইত্যাদি দেখে তারা পয়সা জমাতো না সেখানে ব্যাংকে। কিন্তু জিরো এতে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা এই সমস্ত কিছু দেওয়ার ফলে তারা, এবং প্লাস অনেক কিছু ফেসিলিটিস এখানে অ্যাড করার পরে তারা ব্যাংক অ্যাকাউন্ট করতে যায়। এবং এর একটা বিশেষ সুবিধা রয়েছে, সেগুলো পরে আসবো। Besides promoting savings habit, this scheme initiated to transfer all the benefits of government scheme and subsidies to account holders directly. তো এই স্কিমের মাধ্যমে প্রথম যে কাজটা হয়, মানুষের সেভিংস হ্যাবিট বাড়ানো হয়, মানুষ কিছু টাকা সেভ করতে শেখে। প্লাস এইটার আর একটা সুবিধা হয় যে ডাইরেক্ট সাবসিডি গুলো রয়েছে বা যেগুলো অন্যান্য সুবিধাগুলো রয়েছে সেগুলো ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এর ফলে কি হচ্ছে, দুটো রকমের লাভ হচ্ছে। এক নম্বর লাভ, কোনো যে ফ্রড প্রবলেমটা ছিল, ফ্রড যে টাকা এক জায়গা থেকে আসছে সেটা হাত ঘুরতে ঘুরতে একদম কম টাকা গিয়ে পৌঁছানো, সেই জিনিসটা কমে যাচ্ছে। সেকেন্ড, অনেক সুবিধা হচ্ছে। আজকে যদি স্কিম লঞ্চ করা হয়, কোনো একটা স্কিম বলা হলো যে আজ থেকে কোনো একটা জিনিসের ওপর সাবসিডি দেওয়া হবে এত পার্সেন্ট করে, তোমরা টাকা দাও। ধরে নাও এলপিজির উপরে, এলপিজির তোমরা টাকা দেবে 1000 টাকা গ্যাসের দাম, তার যে সাবসিডিটা সেটা তোমার ব্যাংকে চলে আসবে। তো এই কাজটা তাড়াতাড়ি হবে। প্লাস গভর্নমেন্টের সুবিধা হবে যে তাদের হিসেব রাখতে কত টাকা তাকে সাবসিডি হিসেবে দিতে হচ্ছে। এই সমস্ত সুবিধাগুলো অনেকটা ডিজিটাল ব্যবস্থায় আসায় অনেকটা সুবিধা হয়। ইচ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ইজ অলসো এন্টাইটেড টু ₹1,00,000 অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স অ্যান্ড 30,000 লাইফ ইন্স্যুরেন্স কভার। প্রত্যেক যারা এই ধরনের অ্যাকাউন্ট যাদের আছে তারা 1,00,000 টাকার ইন্স্যুরেন্স পাবে, যেটা হচ্ছে আর 30,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স পাবে। তো একটা বড় বেনিফিট। Poverty Alleviation Program, a critical assessment. Efforts of poverty alleviation have borne fruit in that for the first time since independence. তো ভারতের স্বাধীনতার পর থেকেই এই পভার্টি এলিভেশন প্রোগ্রামের উপর খুব জোর দেওয়া হয়। দ্য পার্সেন্টেজ অফ অ্যাবসলিউট পুর ইন সাম স্টেট ইজ নাও ওয়েল বিলো দ্য ন্যাশনাল লেভেল অ্যান্ড ন্যাশনাল অ্যাভারেজ। তো এখানে এটা যে ঠিকঠাক করে হয়েছে তারও মানে একদম যে প্রপার যেরকম প্ল্যান হয়েছিল সেইভাবে করা সম্ভব হয়েছে সেটাও নয়। যে দেখা যাচ্ছে যে ন্যাশনাল যে অ্যাভারেজ পুয়ারদের তার থেকে নিচে অনেকে রয়েছে বিভিন্ন স্টেটে। ডিসপাইট ভেরিয়াস স্ট্র্যাটেজিস টু এলিভেট পভার্টি, হাঙ্গার, malnourishment, illiteracy and lack of basic amenities continue to be common features in many part of India. যতই স্কিম করা হোক, সমস্ত কিছুর পরেও এই সমস্ত প্রবলেমগুলো, যেমন পভার্টির প্রবলেম, হাঙ্গার প্রবলেম, ম্যাল নারিশমেন্ট বা ইলিটারেসি, এই প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো থেকেই যাচ্ছে। এগুলো কখনোই এখনো পর্যন্ত 100% সরানো সম্ভব হয়নি।
Though the poverty towards poverty elevation has evolved in a progressive manner over the last 5.5 decades, it has not undergone any radical transformation. তো মেন যেটা আমরা দেখতে পাচ্ছি, খুব বড় যে চেঞ্জ হয়েছে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। প্রচুর এর মধ্যে ফ্লো রয়েছে, এখনো পর্যন্ত ঠিকঠাক করে করা সম্ভব হয়নি। ইউ ক্যান ফাইন্ড চেঞ্জ ইন নমেনক্লেচার, ইন্টারজেনেশন, ইন্টিগ্রেশন অর মিউটেশনস অফ প্রোগ্রামস। আমরা প্রায় দেখি কোনো একটা গভর্নমেন্ট রয়েছে, তারা একটা স্কিম চালাচ্ছে, তারপরে একটা গভর্নমেন্ট আসছে, তারা সেই স্কিমের নাম চেঞ্জ করে দিচ্ছে বা দুটো স্কিমকে একসাথে মার্চ করে দিচ্ছে, এরকম করছে। হাউএভার নন রেজাল্টেড ইন এনি র্যাডিক্যাল চেঞ্জ ইন দ্য ওনারশিপ অফ অ্যাসেটস, প্রসেস অফ ইন ওনারশিপ অফ অ্যাসেটস, হলো প্রসেস অফ প্রোডাকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ বেসিক অ্যামিনিটিস টু দ্য নিডি। তো এইগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না। যদি আমি একটা পুরোনো স্কিমকে আবার নতুন করে নাম দিই, তাতে কত কি চেঞ্জ হতে পারে? র্যাডিক্যাল কোনো চেঞ্জ হবে না। বা পুরোনো একটা স্কিম রয়েছে, দুটো স্কিম রয়েছে, তাকে জয়েন করে দিলাম, তাতে র্যাডিক্যাল কোনো চেঞ্জ হবে না। তো স্কলার্স while assessing these programs state the three major areas of concern which prevent their successful implementation. যারা এই নিয়ে চর্চা করে তারা তিনটে জিনিস বলেছে যে কিভাবে সেটা সাকসেস পাওয়া যায়। ডিউ টু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড আদার অ্যাসেট, দ্য বেনিফিটস ফ্রম দ্য ডাইরেক্ট পভার্টি এলিভেশন প্রোগ্রাম হ্যাভ বিন অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য নন পুর। প্রথম যে প্রবলেমটা, যতই পভার্টি এলিভেশনের কাজ করা হোক না কেন, যতই চেষ্টা করা হোক না কেন, যতদিন না ল্যান্ডকে ঠিকঠাক মতো করে ডিস্ট্রিবিউট করা হবে, অর্থাৎ যার নেই তাকেও ল্যান্ড দিতে হবে, যার অনেকটা রয়েছে তার থেকে কিছুটা ল্যান্ড সরিয়ে নিতে হবে, মানে সবার ক্ষেত্রে একটা সমান ল্যান্ড সিস্টেম। যারা ছোট চাষি তারাও একটু কিছু করতে পারবে, তারা শুধুমাত্র ভাগ চাষি হিসেবে কাজ করতে পারবে না। এইটা যদি সম্ভব হয় তাহলে এই পভার্টি এলিভেশন প্রোগ্রাম সঠিকভাবে করা যাবে। কারণ বলা হচ্ছে যে ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা স্কিমে বলা হচ্ছে যাদের মিনিমাম 1 একর জমি রয়েছে তারা এত টাকা করে মাসে পাবে। এবার ভারতের অধিকাংশ কৃষকের, বেশিরভাগ কৃষক, অনেক কৃষকের জমি আছে আলাদা, যাদের নেই, যাদের কোনো জমি নেই, তারাই সুবিধা পাবে না। আবার বলা হচ্ছে যে যারা চাষ করে জীবিকা নির্বাহ করছে তাদেরকে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, এরকম একটা স্কিম লঞ্চ করা হলো। এবার চাষ করে যে সে ইনকাম করছে সেটা দেখানোর জন্য তার একটা জমি লাগবে, যে সে চাষি, তার প্রফেশন চাষ করা। সেইটাই যদি দেখাতে না পারে তাহলে কোনো এই সুবিধা পাবে না। পাবে না নয়, এটা অনেক প্রবলেমেটিক ব্যাপার। তো এখানে অনেক কিছু আছে। কেউ একজন চাষি নয়, সেও দেখিয়ে দিতে পারে আমি তো চাষি, আমি তো ভাগ চাষ করি, তাই জন্য তাদেরকে দেওয়া হয় না। যাদের জমি রয়েছে, মিনিমাম জমি রয়েছে, তাদেরকে এই ধরনের স্কিমগুলো দেওয়া হবে। এর প্রবলেমটা হচ্ছে কি, যার কাছে জমি রয়েছে তারাই শুধু সুবিধা পাচ্ছে, যাদের কাছে জমি নেই তারা সুবিধা পাচ্ছে না। আর পুর, যারা গরিব, তারা 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 তো শুধু ওই দলটাতে নেই যাদের কাছে জমি রয়েছে। পুর, যাদের কাছে জমি নেই তারাও গরিব, তাদের মধ্যেও গরিব রয়েছে প্রচুর লোক। তো এইভাবে কি করে করা যাবে? এইভাবে সম্ভব নয়। তো ল্যান্ড ডিস্ট্রিবিউশন যদি সঠিক হয়, প্রত্যেকের কাছে একটা মিনিমাম জমি থাকে, তাহলে এই জিনিসটা করা যাবে, এটা বলা হচ্ছে। ডিউ টু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড আদার অ্যাসেট, দ্য বেনিফিট ফ্রম ডাইরেক্ট পভার্টি এলিভেশন, এটা হয়ে গেছে। এটা হলো কম্পেয়ার টু দ্য ম্যাগনিটিউড অফ পভার্টি, দ্য অ্যামাউন্টস অফ রিসোর্সেস allocated for the programs is not sufficient। এবং ভারতের যত পভার্টি রয়েছে, যত পরিমাণ মানুষ পভার্টির আন্ডারে রয়েছে, সেই তুলনায় যে স্কিমগুলো করা হচ্ছে সেগুলো অনেক কম, এটা বলছে যারা স্কলার তারা। Moreover, these programs depend mainly on government and banks officials for their implementation, since such officials are ill motivated, unequally trained, corruption prone, and vulnerable to pressure from a variety of local elites. The resources are inefficiently used and wasted। যে মেন সমস্যাটা আমাদের দেশের, সেটা হচ্ছে করাপশন
আর অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেটা, যেমন সরকার থেকে একটা স্কিম লঞ্চ করা হলো, সরকার একটা ভালো ভালো স্কিম লঞ্চ করেছে ধরলাম, সেই স্কিমটা এবার যখন নিচের তলায় এসে পৌঁছবে সেখানে কাউকে ডিস্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ ব্যাংক অফিসিয়ালরা যারা লোন দেবে, বলা হয়েছে যে 5,000 টাকা 50,000 টাকা করে লোন দেবে সাপোজ। এই লোনটা তো দেবে কে? সেটা তো আর সেই প্রধানমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদ এসে দিচ্ছে না, দিচ্ছে কে? সে ব্যাংক অফিসিয়ালস। ব্যাংক অফিসিয়ালস যদি এখানে কোনো ফ্রড করে, ব্যাংক অফিসিয়াল যদি দিতে না চায়, সে ঘুরিয়ে দিল, বা এরকম হতে পারে যারা গ্রামের বা যে সেই জায়গাকার অবস্থা সম্পন্ন যাদের একটু পাওয়ার রয়েছে তারা এসে জোর দিল যে আমাদের লোন দিতে হবে, তো তাদেরকে আগে লোন দিয়ে দেবে, সে ফ্রড করছে এখানে। প্রবলেমটা হচ্ছে কি, যারা গরিব তারা এসে সেই জোরটা দিতে পারবে না, যাদের হাতে ক্ষমতা রয়েছে তারাই সেই জোরটা দিতে পারবে। আর লোনের পরিমাণও একটা নির্দিষ্ট হয়, প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বলা হয় যে এই অ্যামাউন্টটা তোমাকে এই স্কিমের জন্য দিতে হবে। সেই অ্যামাউন্টটা যদি শেষ হয়ে যায় আর কেউ লোন পাবে না। তো যারা একটু অবস্থা সম্পন্ন তারা এসে যদি ব্যাংক অফিসিয়ালসদের চাপ দেয়, তাহলে তারা আর তাদেরকেই লোন দেবে, যারা গরিব তাদেরকে লোন দেবে না আর। তো এটা একটা প্রবলেম, করাপশন। সেকেন্ড ব্যাপার হচ্ছে পলিটিক্যাল প্রেসার রয়েছে, যারা যারা দিচ্ছে তাদের মধ্যে মানে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের মধ্যে যদি কেউ পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হয় তারা আগে লোন পাবে, যারা গরিব অ্যাকচুয়ালি তারা পাবে না, এটা একটা প্রবলেম। প্লাস যে স্কিল রয়েছে, সবার স্কিল সমান নয়, হয়তো এই সমস্ত দেওয়ার ক্ষেত্রে সেই প্রবলেমটাও হয়। তো এই কারণে আনইকুয়াল যে ডিস্ট্রিবিউশন সেটা হয়ে যায়, মানে লোনটা দেওয়ার একটা সাধু উদ্দেশ্যে করার একটা প্ল্যান থাকলেও সেটা হয়ে যায় অসৎ উদ্দেশ্যে, যাদের দরকার নেই তারা বেশি করে লোন পেয়ে যায়, যাদের দরকার আছে তারা পায় না। আর এই লোনগুলোর একটা সুবিধা হচ্ছে খুব কম ইন্টারেস্ট রেট দিতে হয়, অনেক সময় এই লোন মাফ করে দেওয়া হয় সরকার থেকে। তো যারা অসাধু তারা সহজে এটা সুবিধা নিয়ে নেয়, যাদের দরকার তারা সেটা পায় না। Government policies have also failed to address the vast majority of vulnerable people who are living on or just above the poverty line. সেকেন্ড প্রবলেম হচ্ছে স্কিম করা হয়েছে, বলা হয়েছে বিলো পভার্টি লাইনে যারা রয়েছে তাদেরকে দেওয়া হবে, কিছু একটা টাকা দেওয়া হবে, লোন দেওয়া হবে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু একজন মানুষ যে যে পভার্টি লাইনটা রয়েছে জাস্ট তার উপরে অবস্থান করছে, সেও তো গরিব। পভার্টি লাইন মানে বলা হয়েছে যে মিনিমাম হয়তো মাসে 5,000 টাকা যে ইনকাম করতে পারবে সে, তার নিচে যে ইনকাম করতে পারবে সে হচ্ছে পভার্টি লাইনের আন্ডারে রয়েছে। এবার যে 1,050 টাকা ইনকাম করে, খাতায় কলমে সে পভার্টি লাইনের ওপরে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 1,050 টাকা মাসে দিয়ে কি সংসার চালানো যায়? যায় না। তো সেও গরিব, কিন্তু সে যেহেতু বলা হয়েছে যে পভার্টি লাইনের নিচে যারা রয়েছে তাদেরকে দেওয়া হবে, সে টাকা পাবে না, সে সেই সুবিধাটা পাবে না। তো এইভাবে অনেকে গরিব থেকে যাচ্ছে, এবং যে প্ল্যানগুলো করা হচ্ছে সেগুলো সাকসেসফুল হচ্ছে না। এবার প্রশ্ন আসবে, সরকার তো দেখে দিতে পারে যে কে কার দরকার কার দরকার নয়, সম্ভব নয়। আমাদের দেশের যা জনসংখ্যা সেটা সম্ভব নয় এরকম বলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সরকার দেখবে যে সে গরিব কিনা, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দেখে তাকে টাকা দেবে, এটা সম্ভব নয়। তার জন্য এই পভার্টি লাইন বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো করা রয়েছে, কিন্তু তারও সুফল অনেকে নিয়ে নেয়। অনেকে হয়তো অনেক বেশি ওয়েলদি, অনেক টাকা রয়েছে, তারা নিজেদেরকে বিলো পভার্টি লাইন দেখায় এবং এই সমস্ত সুবিধাগুলো নিয়ে নেয়। তো এরকম অনেক কিছু সমস্যা রয়েছে আমাদের এখানে এই সমস্ত প্ল্যান প্রোগ্রামকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য। হয়তো সরকার চাইছে, সেটা এখনকার সরকার হতে পারে, আগের সরকার হতে পারে, বা তার আগের সরকার হতে পারে, যে কোনো সরকার হয়তো প্রথম থেকে স্বাধীনতার সময় থেকে হয়তো চেয়ে এসছে যে ঠিকঠাক করে গরিবদের দেওয়ার জন্য, বা গরিবদেরকে ওঠার জন্য, যেটাকে আমরা বলছি পভার্টি এলিভেশন, সেটা করার জন্য। কিন্তু হয়তো সেই ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক করে হয়নি, সেটা সঠিকভাবে গিয়ে পৌঁছয়নি, যার ফলে এখনো পর্যন্ত মানুষ গরিব থেকে গেছে। Poverty can effectively be eradicated only when the poor start contributing to growth by their active involvement in the growth process. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন, এবং এটা আমি মনে করি যে সবার জানা উচিত, যারা গরিব রয়েছে এখন যারা, তাদেরও জানা উচিত। তারা কি করে জানবে? তাদেরকে জানাতে হবে, কিন্তু সেই সেই কাজটা কতজন করে এটা জানানো।
ব্যাপারটা হচ্ছে কি, গরিব ততদিন অবধি গরিব থেকে যাবে, গরিব সারা জীবন গরিব থেকে যাবে যদি সে মনে করে যে আমি গরিব, আমাকে সরকার কিছু সাহায্য করুক। কোনোদিন সে সেই গরিব অবস্থা থেকে বেরোতে পারবে না। যতদিন না সে যে গ্রোথ বা ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে আমাদের দেশের, গ্রোথ প্রসেস বলতে কি, সে কিছু ইনকাম করার চেষ্টা করবে, সে কিছু তৈরি করার চেষ্টা করবে, সে কিছু ব্যবসা করার চেষ্টা করবে, বা সে কোথাও চাকরি করার চেষ্টা করবে, সে নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করবে, এইগুলো যতদিন না সে পর্যন্ত করবে ততদিন পর্যন্ত কোনোদিনই সে গরিব অবস্থা থেকে বেরোতে পারবে না। যতই তাকে টাকা দেওয়া হোক, প্রত্যেক সরকারে সে বছরে বছরে হাজার হাজার টাকা করে দিয়ে গেলেও তারা কোনোদিনই সেই জায়গা থেকে বেরোতে পারবে না। এবং এমন একটা অবস্থা আমাদের দেশে হয়ে গেছে যে অনেক মানুষ, আমি বলবো না 100% সবাই, অনেক মানুষ এটা করেন না, তারা নিজেদেরকে উন্নতি করার চেষ্টা করছে। আমরা প্রতিনিয়ত এরকম খবর পাই যে অনেক গরিব ঘরের ছেলে তারা এসে আজকে আইএস আইপিএস অফিসার হচ্ছে, ডাব্লিউবিসিএস অফিসার হচ্ছে, এরকম আমরা শুনতে পাই। তারা নিজেদের স্কিলকে ডেভেলপ করতে চেয়েছে, তারা হয়তো এরকম মাসে মাসে 1000 টাকা 2000 টাকা সরকারের কাছ থেকে পেতো, সেই দিয়ে তারা বই কিনেছে, পড়াশুনো করেছে, দিয়ে তারা আজকে ওই জায়গায় গেছে। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা ওই 1000 টাকা 2000 টাকা নিয়ে তারা ভেবেছে যে ওটা আমার প্রাপ্য, আমরা সেটা ভোগের জন্য খরচা করবো। ভোগ বলতে মানে লাক্সারিয়াস ভোগ নয়, খাদ্য বস্ত্র এই সমস্ত করে কাটাবো, কিছু জমাবো না, সেখান থেকে কিছু করার চেষ্টা করব না। সেইটা যারা ভেবেছে তারা এখনো পর্যন্ত গরিব থেকে গেছে, ভবিষ্যতেও গরিব থেকে যাবে, যতদিন না তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হবে। এবং এটা তার চিন্তা ভাবনাকে পরিবর্তন করাতে হবে। আমরা ঘরের মধ্যে বসে, বড় ঘরে বসে, পাখার তলায় বসে ভাবতে পারি যে এটা কেন ওরা করছে, এই সেরকম করা উচিত নয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা শিক্ষার অভাব, তাদেরকে শেখাতে হবে। আমি এখানে যে কথাগুলো বলছি সেটা হয়তো দুজনও যদি জানতে পারে, দুজনও যদি তাদের লাইফকে চেঞ্জ করতে পারে, আমার কাজ এটা। তেমনি ভাবে তোমরা পড়ছো, তোমাদেরও কাজ এটা, যে এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া, এডুকেশনটাকে ছড়ানো, যে যেটা তুমি এমন কিছু করো যাতে তুমি, তোমাকে আর সরকারের কাছ থেকে টাকার আশায় বসে না থাকতে হয়। এইটা সরকার যেন বিভিন্ন সময়, ভোটের সময় আমরা দেখি নর্মাল ব্যাপার, বিভিন্ন দল আসে, তারা বিভিন্ন প্রচার করে, তাদের কথা বলে যে আমরা গরিবদের এত টাকা দেবো, গরিব দূর দূর করে দেবো। তো সেইগুলো বলে তারা অ্যাকচুয়ালি ভোটের সময়টা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যাকচুয়ালি হয়তো টাকা দেবেও তারা কিছু হলেও, কিন্তু যে গরিব সে গরিবই থেকে যাবে যদি না সে সেটা চেষ্টা করে। আমরা কেন গভর্নমেন্টের দিকে তাকিয়ে বসে থাকবো? হ্যাঁ, আমাদের একটা মিনিমাম সাপোর্ট দরকার, সেটা আমরা পাবো, অবশ্যই এটা আমাদের প্রাপ্য, আমাদের দরকার, কিন্তু সেটা আমাদের দেওয়া হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, আমাদের যে গ্রোথ প্রসেস চলছে দেশের সেটাতে অংশগ্রহণ করার জন্য, সেটা অবশ্যই করতে হবে। This is possible through a process of social mobilization, encouraging poor people to participate and get them empowered. কিন্তু এই জিনিসটা যেটা বলা হচ্ছে, এইটা কিভাবে হতে পারে? গ্রোথ প্রসেসে তাদেরকে অংশগ্রহণ করানোর জন্য তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। দুটো দুটো সম্প্রদায় শিক্ষাটা দিতে পারে, একটা হচ্ছে সরকার, সেকেন্ড হচ্ছে সাধারণ মানুষ, যারা জানে, যাদের কাছে জ্ঞানটা রয়েছে, তারা এডুকেটেড। সরকার কোনোদিনই করবে না। কেন করবে না সেটা আমি কোনো সরকারকে পার্টিকুলারলি দোষ দেবো না। সরকার চলছে ভোটের ওপর, ভোট পাওয়ার সুবিধা রয়েছে এখান থেকে, জানে যে গরিবদের আমি কিছু করব বললে গরিবটা সহজে ভোট দেবে, এই ভোটটা সহজে পাওয়া যাবে, এরকম একটা প্রবলেম রয়েছে। সরকার কোনোদিন বলবে না যে তোমরা এগুলো করো, স্কিল বাড়াও, বা তাতে প্রপার তাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করবে না। যারা সাধারণ মানুষ তারা নিজেদের, আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আমরাও তাদেরকে জানাবো না। কিন্তু এটা দুজনেরই কর্তব্য, সরকারেরও কর্তব্য, যে সরকার করছে ওয়েল অ্যান্ড গুড, যারা চেষ্টা করছে তারা অবশ্যই ভালো কাজ করছে, যে সমস্ত যারা পলিটিশিয়ান রয়েছে তারা সত্যি করে যারা যে এরকম কাজ করছে তারা ভালো কাজ করছে। সাধারণ মানুষকেও এটা এগিয়ে আসতে হবে, যারা শিক্ষিত সম্প্রদায় তাদেরকে এগিয়ে আসতে হবে, এটা বোঝানোয়। তো এনকারেজ করতে হবে মানুষকে যে তোমরা এম্পাওয়ার্ড হও, তোমরা নিজে স্বনির্ভর হও, যে এমন স্বনির্ভর হও যাতে পরবর্তীকালে তোমার পরবর্তী জেনারেশনকে আর চিন্তা না করতে হয় আমাকে গভর্নমেন্ট টাকা পাঠাবে তো
পাঠালে আমার সংসার চলবে, নয়তো আমি গরিবের মধ্যে থেকে যাব, আমি চিরকাল গরিবই থেকে যাব। এই চিন্তা যেন না করতে হয়। যাই হোক, this will also help create employment opportunities which may lead to increase in level of income, skill development, health and literacy etc. মানে এখানে এই নয় যে গ্রোথ প্রসেসে অংশগ্রহণ করা মানে কিছু তোমার ব্যবসা করতে হবে বা কিছু তোমার চাকরি করতে হবে, এরম নয়। গ্রোথ প্রসেসে অংশগ্রহণ করা মানে তোমার স্কিল ডেভেলপমেন্টটা ওয়ান টাইপ অফ গ্রোথ প্রসেস। তুমি পড়ছো, তোমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাও তোমার গ্রোথ প্রসেস। তুমি একটা কোনো কম্পিউটারে কোর্স করছো, সেটাও তোমার স্কিল ডেভেলপমেন্ট। তুমি কোনো হাতের কাজ শিখছো, কোনো যেটা দিয়ে ইনকাম জেনারেট করা যাবে, সেটাও স্কিল ডেভেলপমেন্ট। তো সেগুলোও করার জন্য এই টাকাটা দেওয়া হয়। মোর এভার ইট ইজ নেসেসারি টু আইডেন্টিফাই পভার্টি স্ট্রাইকেন এরিয়াস অ্যান্ড প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার সাচ অ্যাজ স্কুল, রোড, পাওয়ার, টেলিকম, আইটি সার্ভিস, ট্রেনিং ইনস্টিটিউশন এক্সেট্রা, এইগুলোকে গড়ে তুলতে হবে। এবং এগুলো করছে সরকার। দিনে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে কম্পিউটার ট্রেনিং স্কুল বা অন্যান্য ট্রেনিং স্কুল, বিভিন্ন জিনিস শেখানোর যে ব্যবস্থা, এই সমস্ত করছে। শুধু সরকার নয়, বেসরকারি অনেক সংস্থা করছে, যেমন রামকৃষ্ণ মিশন করে, কম টাকায় যাতে এগুলোকে করানো যায়। তো এইগুলোর দরকার রয়েছে, তাহলে সেই মানুষগুলো এসে পৌঁছতে পারবে এই জায়গাতে, প্লাস তারা নিজেদেরটা করে নিতে পারবে, কিছু স্কিল ডেভেলপ করবে, যেটা পরবর্তীকালে তাদের কাজে লাগবে। তো লাস্ট কনক্লুশন, এতক্ষণ আমরা যেটা পড়লাম তার কনক্লুশন কি? উই হ্যাভ ট্রাভেলড অ্যাবাউট 6 decades সিন্স ইন্ডিপেন্ডেন্স। আমরা 6 decade পেরিয়েছি আমাদের স্বাধীনতার পরে। দ্য অবজেক্টিভ অফ অল আওয়ার policies and had been stated as programming rapid and balanced economic development with equality and social justice. আমাদের দেশে অনেক রকমের অবজেক্টিভ নেওয়া হয়েছে, যেগুলোকে আমরা প্রোগ্রাম বলি, প্রোগ্রামিং বলি। এগুলো ব্যালেন্স ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করেছে। Poverty alleviation has always been accepted as one of the India's main challenges by the policymaker, regardless of which government was in power. যে কোনো গভর্নমেন্ট, সেটা যে কোনো পার্টির হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, তারা যখনই ক্ষমতায় এসেছে তারা চেষ্টা করেছে, মানে তাদের সমস্ত পলিসির সমস্ত পলিসির মেন উদ্দেশ্য রাখা হয়েছে এই পভার্টি এলিভেশনকে। যাই পলিসি করা হোক না কেন, তার মধ্যে এই পভার্টি এলিভেশনকে রাখা হয়েছে। The absolute number of poor in country has gone down, and some states have less proportion of poor than even the national average. অনেক রাজ্যেই সংখ্যাটা অনেক কমে গেছে, ওভারঅল পুয়ারদের সংখ্যা অনেক কমেছে। হ্যাঁ, এবার প্রশ্ন করা হবে যে তাহলে এত পুয়ার কেন চারিদিকে? তাহলে স্বাধীনতার সময় যদি ভাবা হয়, বা স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যত লোক মানুষ গরিব ছিল, তার থেকে মানুষের এখন অনেক উন্নতি হয়েছে, এটা মানতেই হবে। অনেক অপরচুনিটি বেড়েছে, তো সেটা অবশ্যই হয়েছে। ইয়েট critics point out that even through vast resources have been allocated and spent, we are still far from reaching the goal. কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও আমাদের দেশে গরিব রয়েছে, সেই সংখ্যাটা 100% নির্মূল করা যায়নি। তো আমরা এখনো পর্যন্ত এত টাকা খরচ করে, এত কিছু করেও আমাদের যে গোল, অর্থাৎ পভার্টি এলিভেশন, তাতে পৌঁছতে পারিনি। There is improvement in terms of per capita income and average standard of living. Some programs towards meeting the basic needs has been made. পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, মানুষের পার ক্যাপিটা ইনকাম আগের থেকে বেড়েছে। যে সমস্ত প্রোগ্রামগুলো করা হয়েছে, যে স্কিমগুলো আনা হয়েছে, সেগুলো যেটা তাদের উদ্দেশ্য, সেগুলোও সফল হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়েছে, অনেক ক্ষেত্রে হয়নি। কিন্তু বাট when compared to the progress made by many other countries, our performance has not been impressive. কিন্তু অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে আমাদের দেশের যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি। আরো বেশি উন্নতি আমাদের করা দরকার বা করা উচিত ছিল। Moreover, the fruits of development have not reached all sector of the population, যেটা বলছিলাম, যাদের সত্যি দরকার রয়েছে, একদম নিচের শ্রেণী যারা, যাদের ইনকাম সত্যি একদমই কম, তারা সেই সুবিধাগুলোর বেশিরভাগটাই পায় না।
অন্যরা সেই সুবিধা নিয়ে যায়। সাম সেকশন অফ পিপুল, সাম সেক্টর অফ ইকোনমি, সাম রিজিয়ন অফ দ্য কান্ট্রি ক্যান compete even with developed countries in terms of social and economical development, yet there are many others who have not been able to come out of the vicious cycle of poverty. আমাদের দেশে এমন অনেক জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো পৃথিবীর বড় বড় জায়গার সঙ্গে কম্পিট করতে পারে। যেমন ব্যাঙ্গালোর বা পুরো কর্ণাটক বলা যেতে পারে প্রচন্ডভাবে উন্নত, কেরালা অবশ্যই প্রচন্ডভাবে উন্নত, মানে ইকোনমিক্যালি অনেক বেশি তারা স্টেবল, গুজরাট অনেক বেশি এ তো এই জায়গাগুলো যেমন বা মুম্বাই অবশ্যই, মানে মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাগুলো আজকের যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সঙ্গে কম্পিট করতে পারে তাদের ক্ষমতা দিয়ে, কিন্তু অনেক জায়গা যেখানে রয়েছে সেখানে এখনো পর্যন্ত সেইভাবে উন্নতি হয়নি যতটা দরকার ছিল। তো এটাই আমাদের এই চ্যাপ্টারের কনক্লুশন, এটাই আমাদের এতক্ষণের শিক্ষা। এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা পরের দিন শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ইন ইন্ডিয়া। তো এখানে অনেক কিছু আমরা পড়বো পরের দিন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।